হ্যালো, গুড মর্নিং। শোনা যাচ্ছে আমাকে? জি ম্যাডাম। ভালো আছেন আপনারা সবাই? আচ্ছা, আজকে আমাদের লাস্ট ক্লাসটা আমরা নিব। তো আমরা বলছি এই কারণে, কারণ কিছুক্ষণের মধ্যেই আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট RCH এর রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ ডিপার্টমেন্টের যিনি হেড প্রফেসর রওশন ম্যাডাম কিছুক্ষণের মধ্যেই জয়েন করবেন। তো উনি প্রাথমিক আপনাদের সাথে একটু পরিচিত হবেন এবং একটু কথাবার্তা বলবেন। বলে তারপরে আমি আপনাদেরকে আজকে যে দুটো লেকচার কালকে পাঠিয়েছি গতকালকে, জেন্ডার ফ্যামিলি প্ল্যানিং, এবং সাথে পাঠিয়েছি একটা রিভিশন টপিক, যদি পেয়ে থাকেন, তিনটাই পাঠিয়ে দিয়েছি। সো এগুলো নিয়ে একটু কথা বলে, এক্সাম রিলেটেড দু চারটা কথা বলে আমি আপনাদেরকে আমাদের এই কোর্সের আজকে লাস্ট সেশনটা শেষ করব। সো আমি যেটা করতে পারি, যেহেতু ম্যাডাম এখনো দেখছি না জয়েন করেছেন কিনা, স্টার্ট করে দিতে পারি। আজকে স্টার্ট করতে পারি। হ্যাঁ, সবাই একটু মিউট করে দেন। ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই একটু মিউট করে দেন, তাহলে আমি কথা বলতে সুবিধা হবে। সো চলেন আমরা একটু স্টার্ট করি আজকে লেকচারটা। লেকচার 6, যেটা জেন্ডার দিয়ে লেখা। সো আমরা আছি না? জি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে চলেন আমরা স্টার্ট করি। সো প্রথমেই আমি আপনাদের কাছ থেকে একটু শুনতে চাই, জেন্ডার কি বোঝেন বলেন তো? এই যে জেন্ডার, লেকচারটা না দেখলেন, না দেখে একটু বুঝিয়ে বলেন আমাকে, এক লাইনে দুই লাইনে, যে কোনো একজন। এটা হলো ইয়ের মনে তিনটা 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 দেওয়া লাগে। হ্যাঁ, বুঝিনি, আরেকবার, সরি। হ্যালো হ্যালো, কেউ একজন বলতে হবে জেন্ডার কাকে বলে, কি বুঝি আমরা, আপনারা কি বুঝেন? হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি ম্যাম, শোনা যাচ্ছে। তাহলে একটু বলেন জেন্ডার বলতে আপনি কি বোঝেন, জাস্ট আপনার ভিউটা। জেন্ডার পারতে হবে এমন না। আমরা বুঝি মেল, ফিমেল, তারপরে হচ্ছে মেল ফিমেল। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ, গুড। ঠিক আছে, একটু মডিফাই করে আমি আপনাদেরকে বলি। এটার বেসিক কনসেপ্টটা হচ্ছে এরকম, সেক্স যেটা, সেটা হচ্ছে বায়োলজিক্যালি আপনি যেটা নিয়ে, যে অর্গানসগুলো নিয়ে জন্মগ্রহণ করছেন, এবং সেক্সকে আমরা ভাগ করছি মেল অ্যান্ড ফিমেল। ঠিক আছে, তাহলে একটু মাথায় রাখতে হবে সেক্স কি জিনিস এবং জেন্ডার কি জিনিস, এই দুটার মধ্যে ডিফারেন্স কি, এটা আমরা আপনাদেরকে কোয়েশ্চেন করি। সো আমি স্লাইডের ভিতরে রাখিনি সেক্স কি জিনিস,
এবং এই দুটার পার্থক্য কি এটা কিন্তু আমি স্লাইডে রাখিনি, বাট এটা আপনাদেরকে একটু জানতে হবে। সেটা হচ্ছে সেক্স হচ্ছে বায়োলজিক্যাল অ্যাট্রিবিউট। যেমন একটা মেয়ে জি ম্যাডাম সালাম আলাইকুম, ডিসেবল করা আছে? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি ম্যাডাম। আচ্ছা আমি দেখছি ম্যাডাম। রোশন ডট বেবি, আচ্ছা রোশন ডট বেবি, ওকে ম্যাডাম। জি ম্যাডাম। আচ্ছা, আর যেটা বলছিলাম যে সেক্সটা হচ্ছে মেয়েরা যেরকম রিপ্রোডাক্টিভ মেয়েদের অর্গানগুলো নিয়ে জন্মগ্রহণ করছে, ক্রোমোজোম নিয়ে জন্মগ্রহণ করছে, মানে এক্স এক্স নিয়ে। একটা মিনিট, হ্যাঁ ম্যাডাম জয়েন করার চেষ্টা করছেন, তো আমি আপনাদেরকে এক মিনিট একটু অপেক্ষা। আচ্ছা সরি, ওই যে ম্যাডামকে একটু লিংক দিতে হচ্ছে। সো আমরা কি নিয়ে কথা বলছিলাম? জেন্ডার আর সেক্স নিয়ে। তো সেক্স যেটা বললাম, মেয়েদের যেরকম রিপ্রোডাক্টিভ অর্গানস, হরমোনস, ক্রোমোজোম, এক্স এক্স, এই সব বিষয়গুলো হচ্ছে গিয়ে আপনার সেক্স বায়োলজিক্যালি আমরা পেয়ে আসছি, ঠিক ছেলেদেরও তাই বায়োলজিক্যালি যেগুলো আমরা পেয়ে আসছি। বাট হোয়াট ইজ জেন্ডার? জেন্ডারটা হচ্ছে বেসড অন দ্যাট সেক্স ক্যারেক্টারিস্টিক্স, ওকে, সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিকের উপরে বেস করে যখন সোসাইটি কিছু অ্যাকশন, কিছু বিহেভিয়ার, কিছু প্র্যাকটিস একটা ছেলে এবং একটা মেয়ের উপরে দিচ্ছে, কিছু রোলস, যে রোলগুলো প্লে করি আমরা, এই যে বিহেভিয়ার, রোলস, এগুলো যখন সোসাইটি আমাদের উপরে দিচ্ছে, কিসের উপর বেস করে? সেক্সের উপরে, আমি মেল না ফিমেল তার উপরে বেস করে যখন এই সোসাইটাল কনস্ট্রাক্টেড রোলসগুলো আমাদের উপরে দিচ্ছে, এই জিনিসটাকে বলা হচ্ছে জেন্ডার। ঠিক আছে, তাহলে সেক্স আর জেন্ডারের মধ্যে পার্থক্য কি হলো? সেক্সটা হচ্ছে বায়োলজিক্যালি আসছে, জেন্ডারটা হচ্ছে সোসাইটি আপনাকে অর্পিত করছে, আপনার উপরে দিচ্ছে, আপনাকে রোলটা ফিক্স করে দিচ্ছে, এটা কিন্তু বায়োলজিক্যালি। আরেকটা পয়েন্ট কি হচ্ছে, এক মিনিট, হ্যাঁ ম্যাডাম ফোন।
হ্যালো। আচ্ছা, একটু আমি আপনাদেরকে কলটা কেটে আবার এখনই কল করছি। ম্যাডাম কোনো কারণে কানেক্টেড হতে পারছেন না, তো আমাকে কল করতে আবার আমি এখনই কল আপনারা জি ম্যাডাম, আসসালামু আলাইকুম। ম্যাডাম শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ম্যাডাম আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, স্টুডেন্টস আপনাদেরকে একটু জানাচ্ছি, আমি একটু আগে যেহেতু আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের মাঝে ম্যাডাম জয়েন করবেন, আর সিএইচ ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর রওশন ম্যাডাম। সো উনি অলরেডি আমাদের সাথে জয়েন করেছেন। তো আমি ম্যাডামকে একটু অনুরোধ করব আমাদের এই ব্যাচ, কম্বাইন ব্যাচ, তাদের জন্য কিছু বলার জন্য। ম্যাডাম। ওয়ালাইকুম সালাম।
ম্যাডাম আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। দাঁড়াও, আমি আমার হেডফোনটা একটু লাগাই। আচ্ছা ঠিক আছে। ফোনটা একটু লাগাই, একটু ওয়েট করো। হ্যালো, 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 জি ম্যাডাম, শোনা হ্যালো, যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম, শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম ম্যাম। সবাইকে শুভ সকাল এবং রমজান মাসের শুভেচ্ছা। আমি থ্যাংক ইউ ম্যাডাম। অলরেডি ডক্টর মুনিয়া নাসরিন আপনাদের বলেছে আমার কথা, প্রফেসর ডক্টর রওশন আরাম, এবং আমি এসএস ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট। প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি মুনিয়া নাসরিনকে যে আজকে আপনাদের সাথে আমার এই শেষ ক্লাস নেওয়ার সুযোগ দেওয়ার জন্য, দেখা হওয়ার সুযোগ দেওয়ার জন্য। তো আমরা আশা করছি যে আপনারা ক্লাসগুলো ঠিকভাবে করতে পারছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 26 জন বোধহয় জয়েন করেছেন। আপনারা একটু এক এক করে যদি ডিপার্টমেন্টের পরিচয়টা দেন, কোন ডিপার্টমেন্ট থেকে জয়েন করেছেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ফাহমিদা ফারহানা, কমিউনিটি নিউট্রিশন। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি তাহমিনা খালিদ, কমিউনিটি নিউট্রিশন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি ডক্টর লাবিদা ইসলাম, সিডি। এপিডেমিওলজি। ম্যাডাম সালাম আলাইকুম, আমি ডক্টর আজিজুর রহমান, কমিউনিটি ডেন্টিস্ট্রি, বগুড়া থেকে ম্যাডাম। ওকে, আসসালামু আলাইকুম ম্যাম, আমি ডক্টর সানোয়ারা খানম, আমি আরসিএইচ ডিপার্টমেন্ট। ওকে, গুড। নেক্সট। আসসালামু আলাইকুম ম্যাডাম, আমি ডক্টর ওম্মেতানিম ফারজানা, এনসিডি ডিপার্টমেন্ট। আসসালামু আলাইকুম ম্যাম, আমি কানিস ফাতেমা এমি, কমিউনিটি নিউট্রিশন। আসসালামু আলাইকুম ম্যাম, আমি সাদি আলম তনি, কমিউনিটি নিউট্রিশন। ম্যাম, আমি মাহফুজা নাসরিন তন্নি, এনভায়রনমেন্টাল হেলথ এন্ড সায়েন্স। আসসালামু ম্যাম, আমি ডক্টর সাদিয়া সিরাজ, এনভায়রনমেন্টাল সায়েন্স। আসসালামু আলাইকুম ম্যাম, আমি ডক্টর মারুফ হোসাইন, এনসিডি। ওকে, গুড। আসসালামু আলাইকুম ম্যাম, আমি এস এম মামুনুর রশিদ, এনসিডি ডিপার্টমেন্ট। ওকে, গুড। আসসালামু আলাইকুম ম্যাম, আমি মোহাম্মদ জিতুল, এনসিডি। ওকে, গুড। নেক্সট। আসসালামু আলাইকুম ম্যাম, আমি মিশরি জান্নাত, কমিউনিটি নিউট্রিশন। আসসালামু আলাইকুম ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম, আমি শবনম সায়রা, ফ্রম কমিউনিটি নিউট্রিশন। ওকে, ওকে, ঠিক আছে। আরো হয়তো অনেকে আছেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। এবং আপনারা যে সবগুলো ক্লাস করেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, কয়টা আমি ক্লাস ডক্টর করেছেন আরিফ, কেউ কি একটু এপিডেমিওলজি। জি ম্যাডাম, সবগুলো ক্লাস একটু বলবেন কি কি ক্লাস করেছেন, আপনারা কি কি জেনেছেন, একটু যদি বলেন জাস্ট কি কি ক্লাস করেছেন। একজন একটু বলেন আপনারা রিপ্রোডাক্টিভ হেলথ, হ্যাঁ, রিপ্রোডাক্টিভ হেলথের কম্পোনেন্ট, ডিটারমিনেন্ট, জাস্ট সেশনের এগুলো বললেই হবে। সেশনের সেশন যেটা করেছেন, সেশনের টপিকটা শুধু বললেই হবে। বলেন।
কিন্তু আমরা ম্যাটারনাল হেলথ নিয়ে পড়েছি, সেফ মাদারহুড এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ, ভেরি গুড। তারপরে আমি আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি যে এই পরিবর্তিত পরিস্থিতিতেও আপনারা এই ক্লাসগুলো আপনারা অ্যাটেন্ড করেছেন, সেজন্য আমরা খুবই আনন্দিত। তো আজকে আপনাদের বোধহয় সেশন ছিল জেন্ডার এবং ফ্যামিলি প্ল্যানিং। জি ম্যাডাম। আমাদের একটা জিনিস বলার আছে, নাসরিন ম্যাডাম আমাদেরকে অনেক অনেক সুন্দর করে অনেক যত্ন করে ক্লাস নিয়েছেন, আমরা খুবই খুবই হ্যাপি সবাই। ভেরি গুড। মানে এত আমার যারা মানে মেডিকেল ব্যাকগ্রাউন্ড নাই তাদের জন্য she made it very easy, আলহামদুলিল্লাহ। ওকে, দ্যাটস ভেরি গুড। আর কেউ কিছু বলতে চান? থ্যাংক ইউ। ওকে, দ্যাটস ভেরি গুড, খুবই ভালো কথা। সামনাসামনি ক্লাস নিলে হয়তো আরো ভালো লাগতো। যাই হোক, আজকে তো আপনাদের জেন্ডার আর ফ্যামিলি প্ল্যানিং এর উপর, তার আগে আমি কিছু রিপ্রোডাক্টিভ হেলথের উপর কিছু কথা বলতে চাই। যেটা হলো যে আপনারা তো জেনেছেন রিপ্রোডাক্টিভ হেলথ কেন, রিপ্রোডাক্টিভ হেলথটা গুরুত্বপূর্ণ। একজন কি বলবেন যে আমাদের রিপ্রোডাক্টিভ হেলথের আমাদের দেশের প্রেক্ষাপটে কি ইস্যুস গুলা কি কি? হোয়াট আর দ্য কি ইস্যুস? রিপ্রোডাক্টিভ হেলথে আমাদের ইগনোরেন্সটা একটা এটা নিয়ে আমরা এই বিষয় কেউ ডিসকাস করতে চায় না, এটাকে একটা খুব ট্যাবু লাগানো, মানে এই বিষয়গুলি নিয়ে সোসাইটিতে ডিসকাশন হয় না, যার জন্য ইগনোরেন্সটা খুব প্রিভেইলিং, এটা আমার কাছে মনে হচ্ছে কোর্সটা করার পরে। রিপ্রোডাক্টিভ হেলথ ইস্যুস বাংলাদেশে কি কি আছে যেগুলো নিয়ে আমাদের কনসার্ন, যেগুলো পাবলিক হেলথ কনসার্ন, এগুলো কিছু বলতে পারছেন? আর্লি ম্যারেজ আছে, তারপরে চাইল্ড হেলথ মর্টালিটি। রাইট, গুড, অনেকেই বলেছেন। তাহলে আমাদের যে হাই ম্যাটার্নাল ডেথ, এটা কি আমাদের একটা কি ইস্যু? জি ম্যাডাম। কতজন মা মারা যায় বলতে পারেন? ম্যাটার্নাল ডেথ রেট কত বলতে পারছেন? জানা আছে? কতজন মা মারা যায়? 1000 জীবিত শিশু জন্ম দিতে গিয়ে কতজন মা মারা যাচ্ছে আমাদের দেশে বলতে পারেন? তাহলে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে ম্যাটার্নাল ডেথ বেশি। তাহলে পাশাপাশি দেশগুলোতে যেমন উন্নত দেশে ভার্চুয়ালি কোনো ম্যাটার্নাল ডেথ নাই, তাহলে মোস্ট অফ দি ম্যাটার্নাল ডেথ প্রিভেন্টেবল, তাই না? যে সমস্ত কারণগুলোতে মায়েরা মারা যাচ্ছে সেগুলো কি আমরা প্রতিরোধ করতে পারতাম? প্রতিরোধযোগ্য অনেক কারণে মারা যাচ্ছে, যেটা অন্য দেশে, যদি আমি শ্রীলঙ্কার কথা আমরা বলি তাহলে দেখবো শ্রীলঙ্কাতেও ম্যাটার্নাল ডেথ অনেক কম, পাশাপাশি আমাদের দেশে ম্যাটার্নাল ডেথ বেশি। তাহলে এটা একটা কি ইস্যু, তাই তো? এটা তো আপনারা পড়েছেন। তারপরে ইনফ্যান্ট মর্টালিটি রেট, ইনফ্যান্ট কাদেরকে বলে বলেন তো? ইনফ্যান্ট হচ্ছে 28 দিন থেকে 1 বছর বয়স পর্যন্ত। জিরো থেকে জন্মের দিন থেকে 1 বছর। জন্মের 28 দিন পর্যন্ত নিউনেট থাকে, তো নিউনেটও যদি মারা যায় নিউনেটদেরকেও আমরা ইনফ্যান্ট ডেথের মধ্যে পড়ি। তার মানে জন্মের পর থেকে আপ টু 1 বছর পর্যন্ত যে শিশুরা মারা যাচ্ছে তাদেরকে বলি আমরা ইনফ্যান্ট ডেথ, তাই তো? ইনফ্যান্ট বলি। আমাদের দেশে আমরা বলছি যে ইনফ্যান্ট মর্টালিটি রেট অনেক বেশি। কত বেশি জানা আছে? তাহলে এটা একটা কি ইস্যু? 30,000 লাইভ বার্থ। তাহলে ইনফ্যান্ট মর্টালিটির কারণগুলো কি কি কারণে ইনফ্যান্ট মারা যাচ্ছে? সেই মর্টালিটি গুলো কি আমরা প্রিভেন্ট করতে পারতাম? তাহলে আমরা আসি, যদি প্রথমে আমরা বলছিলাম ম্যাটার্নাল ডেথের কথা, কি কারণে মায়েরা মারা যাচ্ছে বলতে পারেন? একটা কারণ আর্লি ম্যারেজ, আর্লি ম্যারেজ তার পেছনের কারণ, কিন্তু কিছু আছে ডাইরেক্ট, সরাসরি কিছু কারণ আছে, কিছু কারণ আছে ইনডাইরেক্ট। অর্থাৎ আমার ম্যাডাম স্কিল ডাইরেক্ট কারণ কি কারণে মারা যায় মা? যদি মায়ের অনেক বেশি রক্তপাত হয় বাচ্চা হওয়ার, বিশেষ করে বাচ্চা হওয়ার পরে, তাই না? সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে, এটাকে আমরা বলি পোস্টপার্টাম হেমোরেজ। পোস্টপার্টাম অর্থাৎ আফটার দি বার্থ অফ দি চাইল্ড। পোস্টপার্টাম হেমোরেজে ম্যাক্সিমাম মা আমাদের দেশে মারা যাচ্ছে। আর কি কারণে মারা যাচ্ছে মায়েরা?
একটা গেল কোন ইনফেকশনের কারণে ইনফেকশনের কারণে ভেরি গুড ইনফেকশন এক্লাম্পসিয়া এক্স্যাক্টলি এক্লাম্পসিয়া একটা কারণ ইনফেকশন একটা কারণ বললেন আর কি কারণ আছে আনসেফ অ্যাবর্শনের কমপ্লিকেশন হলে কারণে মারা যাচ্ছে ভেরি গুড তাহলে এই যে যে কারণগুলোতে মা মারা যাচ্ছে সেগুলো কি আমরা প্রিভেন্ট করতে পারতাম কি মনে হয় জি পারতাম তাহলে আমরা বলতে চাচ্ছি যে ম্যাক্সিমাম 99% যে কজ মায়ের ম্যাটারনাল ডেথ 99% ডেথকে আমরা প্রিভেন্ট করতে পারতাম তাহলে প্রিভেন্টেবল কজে একজন ম্যাটারনাল ডেথ হচ্ছে বুঝতে পেরেছেন তাহলে এটা আমাদের একটা কি ইস্যু তাহলে ম্যাটারনাল ডেথ যাতে কোনো মাই যাতে প্রিভেন্টেবল কজে মারা না যায় এটা হলো আমাদের টার্গেট তাই না তারপর ইনফ্যান্ট মর্টালিটি রেট বেশি কি কি কারণে ইনফ্যান্ট মারা যাচ্ছে বলতে পারেন কমন কারণগুলো কি এখনো আমাদের দেশে ইনফ্যান্ট মারা যাচ্ছে আগের চেয়ে অনেক ভালো অবস্থা মায়ের মাতৃমৃত্যু হার অনেক কমে গেছে শিশু মৃত্যু হার অনেক কমে গেছে কিন্তু এখনো আমাদের যে লেভেলে আমরা পৌঁছাতে চাই যেখানে আমরা পৌঁছাতে চাই সে পর্যন্ত আমরা এখনো পৌঁছাতে পারি নাই তাহলে কি কি কারণে বাচ্চারা মারা যায় বলতে পারেন আমাদের দেশে এখনো মারা যাচ্ছে নিউমোনিয়া পেরিনেটাল অ্যাসফিক্সিয়া পেরিনেটাল অ্যাসফিক্সিয়া বার্থ অ্যাসফিক্সিয়া এটার জন্য বাচ্চারা মারা যাচ্ছে নিওনেটাল সেপসিস নিওনেটাল সেপসিসে মারা যাচ্ছে সেপসিস তার মানে ইনফেকশনে মারা যাচ্ছে তাই তো আর কি কারণে মারা যাচ্ছে একটা তো নিউমোনিয়া বললেন আর একটাও কমন কারণ আছে ডায়রিয়া এটা যেমন প্রিম্যাচুরিটি তাহলে ম্যাক্সিমামই দেখা যায় ডায়রিয়া এবং নিউমোনিয়া এই কারণে বার্থ অ্যাসফিক্সিয়া বাদ দিয়ে এই কারণগুলোতে অনেক বেশি শিশু মৃত্যু হচ্ছে তো এই মৃত্যুকে আমরা প্রিভেন্ট করতে পারি কারণ এই প্রিভেন্ট ইট অবশ্যই তাই না ডায়রিয়া যদি হয় তাহলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারতাম যদি তার নিউমোনিয়া হয় তাহলে কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারতাম নিউমোনিয়া থেকে এবং ট্রিটমেন্ট করে তাকে বাঁচানো সম্ভব হতো তাহলে এটাকে কি আমরা কি ইস্যু বলবো না যে আমাদের দেশে এখনো ইনফ্যান্ট মর্টালিটি রেট বেশি এবং ইনফ্যান্ট মর্টালিটির মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে নিওনেটাল মর্টালিটি রেট জন্মের পরপরই মৃত্যু হারটা অনেক বেশি আর কি আমাদের কি কি ইস্যুজ আছে যেগুলো নিয়ে আমাদের চিন্তিত যেমন ভায়োলেন্সের কথা যদি বলেন জেন্ডার বেস ভায়োলেন্স একজন বলছিলেন জেন্ডার ইনইকুয়ালিটি বলছিলেন না তাহলে আমাদের দেশে এখনো একটা কি ইস্যু হচ্ছে জেন্ডার ইনইকুয়ালিটি আমরা কি এখনো ইকুয়াল হয়েছি জেন্ডার ইকুয়ালিটিকে অর্জন করতে পেরেছি না ম্যাম জেন্ডার ইনইকুয়ালিটি একটা কি ইস্যু এবং জেন্ডার ইনইকুয়ালিটিতে কি হচ্ছে পরিণতিতে জেন্ডার বেস ভায়োলেন্স জেন্ডার বেস ভায়োলেন্স যেটাকে বলছি হ্যাঁ তাহলে এই যে জেন্ডার বেস ভায়োলেন্স অনেক বেশি হচ্ছে না তাই না জেন্ডার বেস ভায়োলেন্সের মধ্যে কি কি ধরনের ভায়োলেন্স হয় জেন্ডার বেস ভায়োলেন্স ফিজিক্যাল ভায়োলেন্স হতে পারে তাই না শারীরিকভাবে যে আঘাতপ্রাপ্ত হয় সেটা এক ধরনের ভায়োলেন্স তাই না আর কি ভায়োলেন্স হতে পারে মানসিক ভায়োলেন্স মেন্টাল ভায়োলেন্স আর কি হতে পারে সাইকোলজিক্যাল মানসিকভাবে টর্চার তাই না তাহলে এই যে ভায়োলেন্সে যে মারা যাচ্ছে এই মৃত্যুকে আমরা প্রতিরোধ করতে পারতাম দেখা যায় যে 14% যে ম্যাটারনাল ডেথ হয় তার 14% হচ্ছে জেন্ডার বেস ভায়োলেন্সের জন্য হয় ডেথ তাহলে এই জেন্ডার বেস ভায়োলেন্স আমাদের জন্য একটা রিপ্রোডাক্টিভ হেলথের একটা কি ইস্যু তাই না ঠিক এগ্রি আমার সাথে জি ম্যাডাম তাহলে এর মধ্যে আরেকটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনেক বেশি তাই না আমাদের দেশে সেক্সুয়াল হ্যারাসমেন্টকেও এক ধরনের সেক্সুয়াল ভায়োলেন্স বলা হয়ে থাকে সেক্সুয়াল ভায়োলেন্সের আরেকটা কমন ভায়োলেন্স কি রেপ ফলোড বাই মার্ডার তাই না আপনারা আছেন আমার সাথে জি ম্যাডাম এটা কি আমরা কি ইস্যু বলবো না তারপরে যদি ধরি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন আপনাদের সেক্সুয়াল হেলথের তো ক্লাস হয়েছে তাই না তাহলে সেক্সুয়াল ট্রান্সমিটেড ইনফেকশন যে সমস্ত ইনফেকশন সেক্সুয়াল কন্ট্যাক্টের মাধ্যমে প্রাইমারিলি একজন থেকে আরেকজনে যাচ্ছে সেগুলোকে আমরা বলছি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন সেটাও আমাদের দেশে একটা কি ইস্যু তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা হচ্ছে এইচআইভি সবাই জানেন তো এইচআইভি জি ম্যাডাম তাহলে এইচআইভি কি আমাদের একটা ইস্যু না কি ইস্যু না পাবলিক হেলথের জন্য রিপ্রোডাক্টিভ হেলথ কি ইস্যু ওয়ান অফ দ্য কি ইস্যু হচ্ছে তাহলে এইচআইভি কারণ আমাদের দেশে এখনো এইচআইভি এন্ড এইডস এইচআইভি একটা ভাইরাল ডিজিজ তাই তো এটা সম্পর্কে আপনাদের ধারণা আছে নিশ্চয়ই তাহলে এটাও আমাদের একটা কি ইস্যু
আরো যদি আমরা কি ইস্যু বলি, যেমন ধরেন আজকে যে ক্লাস আপনাদের ছিল একটা হলো ফ্যামিলি প্ল্যানিং, তাই না? এই ফ্যামিলি প্ল্যানিং কি আমাদের কি ইস্যু? ফ্যামিলি প্ল্যানিং কি আমাদের কি ইস্যু? কারণ আমাদের এখন পপুলেশন বুম হচ্ছে, তাই না? আমাদের এখন প্রায় 17 কোটি জনগণ। তাহলে ফ্যামিলি প্ল্যানিং কে যদি আমরা প্রাধান্য না দিই তাহলে আমরা কিন্তু দেখা যাবে যে অনেক ফ্যামিলি এত বেশি পপুলেশন হয়ে যাবে যেটা আমাদের পক্ষে আসলে এটা ম্যানেজ করা সম্ভব হবে না। তাহলে ফ্যামিলি প্ল্যানিং এ যদি বলি তাহলে হাই ফার্টিলিটি রেট, আমাদের ফার্টিলিটি রেট অনেক বেশি, যার জন্য কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট, এটা আপনারা শুনেছেন, অর্থাৎ কন্ট্রাসেপটিভ যে ইউজ করে তাদের মধ্যে এই রেটটা অনেক কম। তাহলে কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট কম, এদিকে ফার্টিলিটি রেট হাই, তাহলে ফ্যামিলি প্ল্যানিংও আমাদের একটা কি ইস্যু, তাই না? এর বাইরে যেমন ধরেন ম্যাটারনাল ম্যালনিউট্রিশন বা ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ম্যালনিউট্রিশন, এটাও কিন্তু আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ কি ইস্যু। ঠিক আছে, এর বাইরে ফ্যামিলি প্ল্যানিং এ যেমন ধরেন আমরা এখনো কনসার্ন হচ্ছে আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ ফ্যামিলি প্ল্যানিং এর নিড আছে কিন্তু তারা কোনো ধরনের ফ্যামিলি প্ল্যানিং ব্যবহার করছেন না, কারণ যে সমস্ত ফ্যামিলি প্ল্যানিং মেথডস গুলো আছে সেগুলো তাদের জন্য গ্রহণযোগ্য নয়। এটাকে আমরা বলি আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং। সেটাও আমাদের দেশে এখনো অনেক বেশি, কারণ এই বিষয়টা আমরা এখনো অ্যাড্রেস করতে পারিনি। তাহলে আমি কথা বললাম আপনাদের সাথে এই পাবলিক রিপ্রোডাক্টিভ হেলথ, যেটা কি ইস্যুস গুলা, পাবলিক হেলথ কি ইস্যুস অফ রিপ্রোডাক্টিভ হেলথ, সেই কয়েকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আজকের যে সেশনটা আপনাদের আছে সেই সেশনের কি পাঠিয়ে দিয়েছো মুনিয়া? জি ম্যাডাম, জি ম্যাডাম পাঠিয়ে দিয়েছি, ওদের কাছে আছে, ওদের কাছে আছে। তাহলে সেই বিষয়টা তুমি বিস্তারিত আলোচনা করবে, আমি শুধুমাত্র কিছু আউটলাইন বলছি। সেটা হচ্ছে যেমন তোমাকে আপনাদের জানতে হবে আপনাদের যে আমি ফ্যামিলি প্ল্যানিং বলতে আসলে কি বোঝায়। ফ্যামিলি প্ল্যানিং শুধুমাত্র কি কন্ট্রাসেপশন? তাহলে কন্ট্রাসেপশন বলতে কি বোঝায়, কনসেপশন বলতে কি বোঝায়? আমি একটু আগে বললাম যে আনমেট নিড ফর ফ্যামিলি প্ল্যানিং, কি কি কারণে আসলে আনমেট নিড, এখনো নিডটা আমরা মেট করতে পারি নাই, কি কি কারণে, সেই কারণগুলো তাহলে কি কি, সেই কারণগুলো তাহলে জানতে হবে ফ্যামিলি প্ল্যানিং এ। আর জেন্ডারে আপনার অবশ্যই জানতে হবে জেন্ডার বলতে কি বোঝায়, হোয়াট ইজ জেন্ডার। তাহলে জেন্ডারের পাশাপাশি আরেকটা যেটা শব্দ আছে কাছাকাছি শব্দ, সেটা হলো সেক্স। তাহলে সেক্স এন্ড জেন্ডারের মধ্যে পার্থক্য কি, সেক্স কাকে বলছে, জেন্ডার কাকে বলছে। তাহলে এই বিষয়গুলো আমার মনে হয় যে আজকের সেশন থেকে আপনারা জানতে পারবেন। আমি আপনাদের সেশনে আজকে আছি পুরোপুরি, এবং পরবর্তীতে শেষে আমি আবারও কিছু কথা বলবো। এখন আমি ডক্টর মুনিয়া নাসরিনকে অনুরোধ করছি তার সেশনটা পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ ম্যাডাম, ধন্যবাদ ম্যাডাম। আমি আবারও জয়েন করবো লাস্টের শেষের দিকে। জি ওকে, আমি আসছি আপনাদের সাথে। ওকে, হ্যাঁ, জি জি, থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। তো ক্লাস আমরা যেখানে ছিলাম আপনারা তো শুনলেন, ম্যাডাম খুব সুন্দর করে একটা বক্তব্য দিলেন এবং মাঝখানেও উনি ইনশাল্লাহ থাকবেন। সো এই ক্লাসটা অ্যাকচুয়ালি যখন নর্মাল পরিস্থিতি ছিল ম্যাডাম নিতেন এবং পাশাপাশি আমি নিতাম। সো এখন পরিস্থিতি যেহেতু একটু ভিন্ন ছিল তাই আমি নিয়েছি ঠিকই, বাট ম্যাডামের মানে খুব হচ্ছিল যে আসলে আপনাদের সাথে একটা ইন্টারাকশন দরকার ছিল, কারণ ম্যাডাম খুব চমৎকার ক্লাস নেন। ম্যাডামের ক্লাসের প্রশংসা আর আমি মানে করে আপনাদেরকে বোঝাতে পারবো না। সো যাই হোক, আমরা ফরচুনেট এনাফ যে আজকে ম্যাডাম আমাদের সাথে জয়েন করেছেন। আসেন আমরা যে কথাগুলো বলছিলাম সেখানে একটু চলে যাই। সেটা কি বলছিলাম, সেক্স নিয়ে কথা বললাম, যে সেক্স কাকে বলে যেটা আমরা জেনেছি। আরেকটা হচ্ছে জেন্ডার আমরা শুরু করেছিলাম, তাহলে জেন্ডারের সাথে সেক্সের অ্যাকচুয়ালি পার্থক্যটা কোথায়? সেটা কিছুই না, যেটা আপনারা জানলেন যে একটা হচ্ছে সেক্স হচ্ছে বায়োলজিক্যালি যেটা নিয়ে আমরা আসছি পৃথিবীতে, মেল এন্ড ফিমেল, আর জেন্ডার হচ্ছে গিয়ে যেটা আমাদেরকে সোসাইটি আমাদের উপরে যে রোলটা যে বিহেভিয়ারটা দিয়েছে, যেটা আমরা ফ্যামিলিন এবং মাস্কুলিন
যেটা নিয়ে আমরা নিজেদেরকে এক্সপ্রেস করছি, যে মেয়েরা রান্না করবে, মেয়েরা বাচ্চা লালন পালন করবে, মেয়েদের কাজ এখানেই লিমিটেড, ঘরের বাইরে কম থাকবে, ঘরে বেশি সময় দিবে। এই সোসাইটি আমাদেরকে এটা শিখিয়েছে ছোটকাল থেকে। সোসাইটি আমাদেরকে শিখিয়েছে যে একটা মেয়ে বাচ্চা ছোটকাল থেকে শুধুমাত্র হাড়ি পাতিল দিয়েই খেলবে, পিস্তল, ইঞ্জিনিয়ারিং কোনো জিনিসপত্র, এই যে যেগুলো নিয়ে ছেলেরা খেলে, ফুটবল, এগুলো নিয়ে ছেলেরা খেলবে কম। সোসাইটি আমাদেরকে শিখিয়েছে মেয়েরা গলার আওয়াজ নিচু করে কথা বলবে, এগুলো সোসাইটি আমাদেরকে শিখিয়েছে। ছেলেরা হচ্ছে গিয়ে সেরকম আওয়াজ নিয়ে কথা বলবে, তারাই হচ্ছে লিডার। বাট এরকম অনেক এক্সাম্পল আছে, বাট একটা জিনিস মনে রাখতে হবে, পৃথিবী এখন উন্নতির দিকেই যাচ্ছে, অনেক কিছু, অনেক কনসেপ্ট, অনেক কিছু চেঞ্জ হয়েছে, জেন্ডারের এই রোলগুলো অনেক কিছু পরিবর্তিত হয়েছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে মেয়েরা অলওয়েজ মাল্টিটাস্কিং, তারা একসাথেই মাল্টিটাস্ক করে থাকে। বাট ছেলেরাও এখন, এই জন্যই আপনাদেরকে প্রথম ক্লাসগুলোতে আমি এত ইলাবোরেটলি বলার চেষ্টা করেছি যে মেল পার্টিসিপেশন যতক্ষণ আপনার একটা ফ্যামিলি যদি চিন্তা করেন, সব বিষয়ে মেল পার্টিসিপেশনটা পজিটিভলি যতক্ষণ না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই ফ্যামিলিতে অবস্থানরত মেয়েরা, সেটা মা হতে পারে, সেটা ওয়াইফ হতে পারে, সেটা বোন হতে পারে, সেটা বাচ্চা হতে পারে, এই যে মেয়ের ক্যাটাগরি, তাদের হেলথ, তাদের ওয়েলবিং কখনোই কমপ্লিট হবে না। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটা হচ্ছে পার্থক্য, যে সেক্সটা সাধারণত ইউনিভার্সাল, মানে যেভাবে হয়ে আসে, জন্মগ্রহণ করে, সেটা নিয়েই সে থাকে, এটা চেঞ্জ হয় না। আমি সাধারণত মানে মেজরিটি যেটা সেটা বলছি, কিন্তু জেন্ডার আপনার ভ্যারি করে কান্ট্রি টু কান্ট্রি, কালচার টু কালচার, রিলিজিয়ন টু রিলিজিয়ন, ঠিক আছে? সো বেসিকটুকুই হচ্ছে গিয়ে জেন্ডার আর সেক্সের ভিতরে এটাই পার্থক্য। এখন আসেন আমরা আমাদের লেকচারটা যেটা আমি দিয়েছি আপনাদেরকে, সেটা যদি গো থ্রু করি, তাহলে দেখেন স্লাইড নাম্বার 3, যেটা আমি এইমাত্র বললাম আপনাদের জেন্ডার বলতে কি বোঝায়। এখন যদি আমরা একটা WHOর ডেফিনেশনটা দেখি, তাহলে জেন্ডার রেফার্স টু দ্য socially constructed roles, behaviors, activities and attributes that a given society considers appropriate for men and women. So সব সময় মনে রাখতে হবে জেন্ডারের রুটটা কিন্তু আপনার সেক্স, কারণ ওই সেক্সের উপর ভিত্তি করে এই রোলসগুলো আপনাকে দেওয়া হয়েছে। সো দিস ইজ অল অ্যাবাউট, যদি আমরা বুঝে থাকি জেন্ডারটা কি। এখন আমরা পরের স্লাইডটাতে যাব, স্লাইড নাম্বার 4। স্লাইড নাম্বার 4 হচ্ছে কিছু ট্রেডিশনাল রোল আমি দেখিয়েছি, পাশাপাশি পরের স্লাইডটাতে কিছু মডার্ন রোল আমি দেখিয়েছি রিগার্ডিং মেইন ফিমেল রোলসগুলোর ব্যাপারে। হ্যাঁ, সো আমি একটু যদি দেখি, প্রথমটাই হচ্ছে গিয়ে ট্রেডিশনাল মেল ফিমেল জেন্ডার রোল বলছে এটা কাপলদেরকে অ্যাকচুয়ালি নিবৃত করে, মানে ডিসকারেজ করে। আগে যে রোলটা ছিল, আগে কখনো এরকম ওপেনলি ডিসকাশনে আসতো না কাপলরা রিগার্ডিং সেক্সুয়াল ম্যাটার্স, ঠিক আছে? ইভেন দো একটা মেয়ের কি ধরনের RTI STI রিলেটেড কোনো সাইন সিমটম আছে কিনা, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আসলে আমাদের, বিশেষ করে আমাদের সমাজে একদমই কেউ সামনে আনতে চায় না, সেটা হচ্ছে যে সেক্সুয়াল অ্যাক্টিভিটির ভেতরে যে একটা মেয়ে এবং একটা ছেলে দুজনেরই যে অর্গাজমের ব্যাপারটা হতে হবে, না হলে শুধু হাজব্যান্ডের অর্গাজম হলে ওয়াইফের যদি না হয়, এরকম অনেক ফ্যামিলি আছে যেখানে ফ্যামিলি ডিসহারমোনি হয়েছে শুধু এই ইস্যুটাকে কেন্দ্র করে। কিন্তু বিষয়টা এতটাই আমরা পার্সোনাল করে রাখি এবং আমাদের কালচার, আমাদের সোসাইটাল ব্যবস্থা যেটা, সেটা আমাদেরকে এটা নিয়ে কথা বলতে দেয় না, বা আমরা নিজেরাও সাই বোধ করি, যার কারণে এটা নিয়ে কোথাও কখনো হেল্প পর্যন্ত যেতে পারি না। সে হেলথ কেয়ার প্রোভাইডার হতে পারে, কাউন্সিলর হতে পারে, তাদের কাছে আমরা এটা নিয়ে কোনো হেল্পও চাইতে পারি না যে এটাকে সর্ট করা যায় কিভাবে। সো দিজ আর দ্য থিংস, ফ্যামিলি প্ল্যানিং বিষয় নিয়ে, যে কয়টা বাচ্চা হবে, কখন হবে, যেগুলো আপনারা আগে আমি বলে এসেছি বিভিন্ন সময়ে ক্লাসে। সো এই বিষয়গুলো নিয়েও কোনো ডিসকাশন হয় না। এটাই ঠিক করে দিয়েছিল ট্রেডিশনাল জেন্ডার রোল, যে মেয়েরা এটা নিয়ে কথা বলবে না, ছেলেদের ওপিনিয়নটাই মেইন, এবং এই ওপিনিয়নটাই আমাদেরকে ফলো করতে হবে।
আর ক্লাস আপনারা মনে রাখবেন, যেহেতু আমরা এখানে যারা আছি ছেলে মেয়ের ঊর্ধ্বে, আমি সবসময় বলি আমাদের জানার জন্য জানতে হবে, সো এখানে পার্সোনাল হওয়া যাবে না, আমি ছেলে আমি মেয়ে। সো এই কথাগুলো আমরা যারা শিখছি বা আমরা যারা জানছি, নট শিখছি, আপনাদের লেভেলে আমরা যারা জানছি, নলেজটাকে আর একটু অ্যাড করে নিয়েছি, তারা আমরা জিনিসটাকে এভাবেই চিন্তা করবো। সো ছেলেরা হচ্ছে ডমিনেটিং ডিসিশন মেকিং এ আমাদের সমাজে। আরেকটা হচ্ছে গিয়ে রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার গুলো সম্পর্কে আমাদের দেশে ছেলেরা যদি কোনো রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার করে থাকে, তাহলে দেখা যাচ্ছে ওটা নিয়ে কোনো ডিসকাশন নাই, ওটা নিয়ে প্রোটেক্টিভ কোনো মেজার তারা যে নিবে, তারা যে ব্যারিয়ার মেথড ইউজ করবে, সেরকম কোনো ব্যাপার নেই। এই ধরনের বিষয়গুলো তারা কিন্তু করে থাকে। আর ডেফিনেটলি মাল্টিপল পার্টনার যদি থাকে, সেটা তো আমি মনে করি ট্রেডিশনাল কেন মডার্ন রোলেও কেউ কাউকে শেয়ার করে না কাপলদের ভিতরে। সো তারা আলটিমেটলি কি হচ্ছে, কন্ট্রিবিউট টু পোর রিপ্রোডাক্টিভ হেলথ বোথ মেন অ্যান্ড ওমেন। কারণ আপনারা দেখেছেন আরটিআই এসটিআই পড়ার সময় যে ছেলেদের আরটিআই হতে পারে, ছেলেদের এসটিআইস হতে পারে, রাইট? সো তাদেরকে এই রিপ্রোডাক্টিভ হেলথে ইনভলভ করার পিছনের কারণই হচ্ছে সেগুলো। একটা হচ্ছে তারা ডিসিশন মেকার, আর একটা হচ্ছে তারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করে যেটা কিনা তারা কোথাও বলতে পারে না। সো এই জন্য আলটিমেটলি রিপ্রোডাক্টিভ হেলথের উপরে একটা এফেক্ট পড়ে। সো পরেরটা দেখেন, ডিসিশন মেকিং পাওয়ার অ্যান্ড চয়েসেস, এটা আমি অলরেডি বলে ফেলেছি, আর এটা আমি ডিসকাস না করলাম। অ্যান্ড আমাদের দেশে এটা আপনারা ভালো করে জানেন যে কেয়ার সিকিং বিহেভিয়ারটা খুব ভালো না, লো। সেটার বিভিন্ন কারণ হতে পারে, সেটাও আমি অনেক সময় ডিসকাস করেছি আপনাদের সাথে। সেটা ইকোনমিক হতে পারে, নলেজের ঘাটতি হতে পারে, অ্যাওয়ারনেস নেই সেজন্য হতে পারে। এবং আরেকটা হচ্ছে গিয়ে যে এই জেন্ডার রোলের কারণেই আমাদের এডুকেশনে আমরা মেল ফিমেইলের একটা ডিসক্রিমিনেশন দেখতে পাই। মেয়েদের হায়ার স্টাডির লেভেলটা কম দেখতে পাই, মেয়েরা স্টাডি কমপ্লিট করতে পারে না, তার আগে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয়, তার আগে তাদেরকে ঘরের কাজে দিয়ে দেওয়া হয়, তার আগে তাদেরকে মোটিভেট করা হয় তুমি এত করে কি করবে। এগুলো আপনারা অলরেডি জানেন, জাস্ট আমি আপনাদেরকে একটু লাইনটা দিয়ে দিচ্ছি। এবং ডিসক্রিমিনেশন ইন ডে লেবার ওয়েজেস, আপনারা জানেন যে একই কনস্ট্রাকশনে কাজ করছে একটা মহিলা যত পায়, সেই একই জায়গায় একই পরিশ্রম দিচ্ছে একটা ছেলে অনেক বেশি পায়। তার আনসার কি, তুমি তো মেয়ে মানুষ। এই যে মেয়ে মানুষ শব্দটা আমাদের সোসাইটিতে প্রচলিত আছে, এটার থেকেই কিন্তু এই যে ম্যাডাম একটু আগে বললেন ডিসক্রিমিনেশন থেকে ভায়োলেন্স, এই যে যাচ্ছে, ঠিক আছে, ইনইকুয়ালিটি, ডিসক্রিমিনেশন, ইনইকুয়ালিটি অ্যান্ড দেন ভায়োলেন্স হচ্ছে। সো এই জায়গাগুলোতে অ্যাজ আ পাবলিক হেলথ স্পেশালিস্ট আপনারা যখন বিভিন্ন সেক্টরে কাজ করবেন, জেন্ডার এমন একটা ব্যাপার যেটার উপরে আলাদা ঢাকা ইউনিভার্সিটিতে একটা কোর্সও চলছে, একটা ডিগ্রিও দেওয়া হয় আপনাদের ঢাকা ইউনিভার্সিটিতে। সো এটা একটা বার্নিং ইস্যু একদম, এবং সেটার জন্যই আপনার কাজ করার অনেক স্কোপ আছে। এই যে প্রতিটা কম্পোনেন্ট আপনারা জানলেন এই RCH পড়তে গিয়ে, ম্যাটারনাল হেলথ, অ্যাডোলেসেন্ট প্রেগন্যান্সি, চাইল্ড হেলথ, এখন জানবেন ফ্যামিলি প্ল্যানিং, জেন্ডার, আগে জেনেছেন রিপ্রোডাক্টিভ, যে আরটিআই, এসটিআইস, এইচআইভি, এই প্রতিটা সেক্টরের আলাদা আলাদা অর্গানাইজেশন আলাদা আলাদাভাবে কাজ করছে, ঠিক আছে? সো স্কোপ অনেক বেশি। আপনি যদি এই টপিকটা জেনে থাকেন বা এই কোর্সটা জেনে থাকেন, আপনার নিজের জন্য বেশি ভালো এবং আলটিমেটলি আমাদের সমাজের জন্য ভালো। আমি একটু জিজ্ঞেস করে নিই, আমরা কি আছি সাথে? জি ম্যাম। থ্যাংক ইউ। সো আমরা পরের স্লাইডটাতে যাই। এটা মোটামুটি হয়ে গেল। ঠিক পরের স্লাইড নাম্বার 5, মডার্ন মেল অ্যান্ড ফিমেল জেন্ডার রোলস, যেগুলো আমরা ট্রেডিশনালে আলোচনা করলাম, ঠিক তার অপোজিটগুলো এখন বলছে। এখন যে পরিবর্তনটা সমাজে আসছে এবং হচ্ছে এবং হয়েছে কিছু, সেটার একটা রিফ্লেকশন। এখন আমরা এনকারেজ করি কাপল ডিসকাশনে, এখন আমরা রিস্কি সেক্সুয়াল বিহেভিয়ার হলে হেলথ সিকিং কেয়ারের কথা বলি, অনেস্ট থাকতে বলি, সেখান থেকে সরে আসতে বলি। এই জিনিসগুলো কিন্তু আমাদের ভিতরে সেক্সুয়াল রাইটস, রিপ্রোডাক্টিভ রাইটসগুলো নিয়ে অ্যাওয়ারনেস, যেই রাইটসগুলো আপনাদেরকে আমি বলেছি যে ওগুলো জানা দরকার আছে, এগুলো জানানোর দরকার আছে। যদি ওমেনরা জানে, ওমেনরা নিজেদের রাইটসটার সম্পর্কে সচেতন হবে, আর যদি ছেলেরা জানে তাহলে ছেলেরা বুঝতে পারবে এটা তো একটা মেয়ের রাইট, আমি কি করে এটাকে রাইটটা, হকটা আদায় না করি, লাইক দ্যাট। সো এই ডিটেলস, এই স্লাইডটা আমি ডিটেলস গেলাম না। এরপরের স্লাইড নাম্বার 6। এখন এই যে জেন্ডার রোলগুলো, জেন্ডার নর্মসগুলো যে আছে বাংলাদেশে, এটার প্র্যাকটিসের কারণে, এই নর্মসগুলো প্র্যাকটিসের কারণে বা জেন্ডারের
যে ট্রেডিশনাল যে ব্যাপারগুলো প্র্যাকটিসের কারণে আমাদের দেশে কি কি ঘটছে দেখেন, আমাদের দেশে আর্লি ম্যারেজ হচ্ছে, কারণ আমাদের আর্লি ম্যারেজের পিছনে অনেকগুলো কারণ আছে। তার ভিতরে একটা কারণ হচ্ছে কি মেয়ে বাচ্চাকে নিয়ে ইনসিকিউরিটিতে ভোগা, সেটা আপনার সমাজ ব্যবস্থার কারণে হতে পারে, সিকিউরিটি দিতে পারি না। আরেকটা হচ্ছে কি ফ্যামিলি ট্রেডিশন, আমার ফ্যামিলিতে সবাইকেই 18 বছরের আগে বিয়ে দেওয়া হয়েছে, সো এখন যে সবচেয়ে লেটেস্ট জেনারেশন তাকেও দেওয়া হবে, এরকম একটা ট্রেডিশন তারা খুব গর্ববোধ করে। ঠিক আছে, না জানার কারণে, অজ্ঞতার কারণে মেয়েকে আবার পড়াতে হবে কেন? পড়ালে মেয়ে যে সোসাইটিকে একটা প্রোডাক্ট, সেটা ইকোনমিক হোক, সব দিক থেকে যে একটা বেটার লাইফ দিতে পারে, এই অ্যাওয়ারনেস, এই নলেজটুকু আমাদের মধ্যে নেই, যার কারণে আর্লি ম্যারেজ হচ্ছে। সো অনেকগুলো কারণে আর্লি ম্যারেজ হয়। ঠিক আছে, সো টিন প্রেগনেন্সি হচ্ছে যার কারণে। আপনারা জানেন, অলরেডি দেখে ফেলেছেন টিন প্রেগনেন্সির ইফেক্টগুলো কি মায়ের এবং বাচ্চা। কেয়ার সিকিং বিহেভিয়ার লেস হচ্ছে বিশেষ করে ফিমেলদের উপরে, ফিমেল বাচ্চা থেকে শুরু হয় বিষয়টা। তারও আগে থেকে আমি যদি একটু বলি, যখন কনসিভ করে একটা মা, তখন থেকেই একটা ফ্যামিলির ইচ্ছা থাকে ছেলে হোক। হ্যাঁ, সো এই যে ছেলে হোক, আর যদি সেটার উপরে অ্যাড করা হয় বিভিন্ন মেডিকেল আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে কোনোভাবে যারা জানতে পারে, যদিও জানানো নিষেধ, কিন্তু তারপরেও জানতে পারে যদি এটা মেয়ে বাচ্চা পেটে, তাহলে ওই মা, প্রেগনেন্ট মাটার ট্রিটমেন্ট হয় একরকম, তার নিউট্রিশন, তার সব কিছু নিয়ে, তার ডেলিভারি পর্যন্ত, ডেলিভারি পরবর্তী কেয়ার নিয়ে, এবং ওই মেয়ে বাচ্চাটার চাইল্ডহুডটার যে কেয়ারটা হয় সেটা ডিফারেন্ট হয়, সেটার ভিতরে ডিসক্রিমিনেশন হয়। আর যদি জানতে পারে ছেলে বাচ্চা, তাহলে তার ট্রিটমেন্ট আলাদা হয়। সো এইখানে এই যে কেয়ার সিকিং বিহেভিয়ারের অনেক বেশি ঘাটতি হয়। জন্মের কনসিভ করার পর জানতে পারে যদি ছেলে বাচ্চা হয়, তার ঘন ঘন আপনাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে, ভালো জায়গায় ডেলিভারি করানোর চেষ্টা করবে, ভালো থাকবে, তার বাজেট একটা আলাদা করবে। আর যদি মেয়ে বাচ্চা জানে, তাহলে দেখা যাবে এন্টিনেটাল চেক আপটা কমে আসছে, নিউট্রিশনটা প্রপার অত হচ্ছে না, কি আর হবে খেয়ে, মেয়েই তো পয়দা করবে। এই যে কথাগুলো, এই যে তাকে যে একটা হার্ট করা, সে ওই টাইমে প্রেগনেন্ট লেডি, তার শারীরিক অনেক পরিবর্তন হচ্ছে, এর উপরে আমি তাকে আরো বেশি সাইকোলজিক্যাল ডিপ্রেশনটা দিচ্ছি, তাকে সাইকোলজিক্যালি তাকে এভাবে অ্যাবিউজ করছি, সো তার ডিপ্রেশন হচ্ছে। ইভেন দো তখন ভায়োলেন্সেরও প্রেগনেন্ট লেডি তখন হাজব্যান্ড দ্বারা বা ফ্যামিলি মেম্বার দ্বারা প্রেগনেন্সি অবস্থাতেও ভায়োলেন্সের শিকার হয়। এবং পার্শ্ববর্তী দেশ বলেন, আমাদের দেশেও আছে, খুব কম, কিন্তু পার্শ্ববর্তী দেশে অনেক দেশেই আছে যে যদি জানতে পারে মেয়ে বাচ্চা, তাহলে ওই যে অ্যাবর্শনের জন্য, যত বড়ই হোক না কেন, তাকে অ্যাবর্শনের জন্য নিয়ে যায়। ইভেন দো আফটার ডেলিভারি, ইনফ্যান্টিসাইড, এইসব বাচ্চাকে আপনি ভিডিও বিভিন্ন সময় দেখতে পারবেন, বাচ্চাকে শুইয়ে তার উপরে বাঁশ রেখে, বাঁশের উপরে ফ্যামিলি মেম্বার, সে বাবা হতে পারে, যে কেউ হতে পারে, ওই বাচ্চার উপরে উঠে তাকে, এই ভিডিওটা আছে, এখন সরিয়ে নিয়েছে কিনা আই ডোন্ট নো, এই জেন্ডারের রিলেটেড অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য এই ভিডিওটা, উঠে তাকে যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তার উপরে উঠে বসে আছে। কেন? কারণ সে একটা মেয়ে বাচ্চা। এই যে আমাদের দেশের বিষয়গুলো এবং সারা পৃথিবীর, বিশেষ করে ডেভেলপিং কান্ট্রিতে যে বিষয়গুলো আছে, এটাই এখন কনসার্ন, এটার উপরেই আমাদের কাজ করতে হবে। হ্যাঁ, এখন যে টপিকগুলো, এখন যে আসে কথাগুলো, আমার মেয়ে আমার গর্ব, আমার মেয়ে আমার অহংকার, এই যে বিষয়গুলো, এগুলো কেন বলা হয়? রাইটসগুলোর কথা কেন বলা হয়? অনেকে এটাকে ফেমিনিস্ট নাম দিয়ে একদিকে নিয়ে যায়। নো, একটা সমাজে একটা মেয়ের অধিকার চাওয়া হচ্ছে, তার মানেই ইন্ডিকেট করছে, দিস ইজ অ্যান ইন্ডিকেটর, যে ইন্ডিকেট করছে ওই সমাজে মেয়েদের রাইটস ঠিকমতো দেওয়া হচ্ছে না, বিধায়ী ওই সমাজ বাধ্য হচ্ছে, ওই মেয়েরাই বাধ্য হচ্ছে তাদের রাইটসটাকে নেওয়ার জন্য ভয়েস রেইজ করে। তুমি যদি প্রথম থেকেই ডিসক্রিমিনেশন না করে এগিয়ে যেতে, তাহলে তো এই ভয়েস রেইজ করার প্রয়োজন ছিল না। হ্যাঁ, তুমি যদি তোমার হিউম্যানিটি, তোমার মনুষ্যত্ব, তোমার রিলিজিয়ন, যেটাই বলো না কেন, সেখান থেকে তুমি যদি মেয়েদেরকে প্রপার সম্মান করতে, প্রপার রেসপেক্ট দিতে, তাহলে তো এই ইস্যুটাই সামনে আসতো, তাহলে তো এই চাওয়ারই দরকার ছিল না। ঠিক আছে, সো দিস ইজ দ্য ফ্যাক্ট, আমাকে বুঝতে হবে। আরও কিছু প্রবলেম হয় এই নর্মসের কারণে, সেটা হচ্ছে কন্ট্রাসেপটিভ ইউজটা আমাদের দেশে লেস। এই একটু পরে আমি আপনাদেরকে দেখাবো, আনমেট নিড আমাদের 12%, আর কন্ট্রাসেপটিভ ইউজ রেট 2017 BDHS অনুযায়ী, যেটা আপনাদেরকে আমি অলরেডি পাঠিয়ে দিয়েছি, সবার কাছে থাকার কথা, ডাউনলোড করে রাখার কথা। সো সেখানে অনুযায়ী 62%
সো কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট অনেক কম, কিছু সাইড ইফেক্ট থাকে, সেগুলো যদি হয় সেটার জন্য ডক্টরের কাছে যায়ও না তারা, হাজবেন্ডরা একতরফাভাবে ওয়াইফদেরকেই বলে মেথডগুলো নেওয়ার জন্য। সো তাদের কিছু সাইড ইফেক্ট হওয়ার কারণে তারা কন্টিনিউ করতে পারে না, তখন হাজবেন্ডও ইউজ করে না, ওয়াইফও ইউজ করে না, বাচ্চা চলে আসতে থাকে, আনসেফ অ্যাবর্শনের দিকে তারা যেতে থাকে, টু ফ্রিকুয়েন্ট প্রেগনেন্সিতে তারা যেতে থাকে। আলটিমেটলি কে সাফার হচ্ছে? মা, আমাদের মা, আপনাদের মা, দেশের মা, মা সমাজ, মেয়ে বাচ্চা, এরাই তো সাফার হচ্ছে। সো এটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। সো ইনক্রিজ নাম্বার অফ হোম ডেলিভারি, আমি আর এটা ডিটেলস বললাম না, অলরেডি আপনারা এটা সম্পর্কে জানেন। নিওনেটাল ডেথ, ম্যাটারনাল এন্ড চাইল্ড ম্যালনিউট্রিশন, এগুলো যেহেতু হয়ে গেছে আপনারা এই সম্পর্কে জানেন। ম্যাটারনাল মরবিডিটি অ্যান্ড মর্টালিটি। সো একমাত্র জেন্ডার ডিসক্রিমিনেশন বলেন, ইনইকুয়ালিটি বলেন, এবং এই নর্মসগুলো প্র্যাকটিস করার কারণে আপনার দেশ শুধু এখানে আমি দেখিয়েছি, বাট এটা আসলে ডেভেলপিং কান্ট্রিতে মোর অর লেস আগে পিছে এই ধরনের প্র্যাকটিসগুলো হচ্ছে। সো পরের স্লাইডে আসি, স্লাইড নাম্বার 8। এখন আমরা একটু জানি, একটু আগে ম্যাডাম যে বলছিলেন, আপনারাও বলছিলেন জেন্ডার ডিসক্রিমিনেশন, সেই জিনিসটা আমরা একটু জানবো। স্লাইড নাম্বার 8 আছি আমরা সবাই? জি ম্যাডাম। এখন জেন্ডার ডিসক্রিমিনেশন সম্পর্কে আমরা একটু বলে ফেলি, চলেন দেখি জেন্ডার ডিসক্রিমিনেশনটা কাকে বলে। সো আনফেয়ার ট্রিটমেন্ট অফ আ পারসন বেসড অন হিজ অর হার জেন্ডার, স্পেশালি এগেইনস্ট ওমেন, মনে রাখতে হবে, ঠিক আছে? যেটা মেজরিটি সেটাই আপনার ইস্যু হিসেবে আসছে, তবে মেল ভায়োলেন্স যে হচ্ছে না তাও না, সেটাও হচ্ছে অল্প পরিসর। সো দিস ইজ দ্য আনফেয়ার ট্রিটমেন্ট অফ আ পারসন বেসড অন হিজ অর হার জেন্ডার, so especially women. Discrimination on the basis of sex, especially the oppression of women by men. So gender discrimination refers to any situation where a person is denied an opportunity or misjudged solely on the basis of their sex. দেখেন সেক্স কথাটাকে আমি লাল করে রেখেছি। সো জেন্ডার ডিসক্রিমিনেশন সেক্স এবং জেন্ডারের উপর ভিত্তি করে হচ্ছে, কারণ আপনারা এতক্ষণ জেনে ফেলেছেন জেন্ডারের রুট কিন্তু হচ্ছে সেক্স। জেন্ডার বেসড ভায়োলেন্স কথাটাও কিন্তু জেন্ডার বেসড করেই ভায়োলেন্সটা হচ্ছে। সো আপনাকে যদি প্রশ্ন করা হয় জেন্ডার বেসড ভায়োলেন্স কেন, এটা জেন্ডার বেসড, কারণ এটা জেন্ডারের উপর বেস করে ভায়োলেন্সটা করা হচ্ছে। তুমি মেয়ে, তাই মেয়ের উপরে ভায়োলেন্স হচ্ছে। সো জেন্ডারের উপরে বেস করে, জেন্ডার রোলের উপরে বেস করে ভায়োলেন্স হচ্ছে, আলটিমেট বেসিসটা কিন্তু সেক্স। ওকে, তারপরে আমরা যাই। এখন দেখেন এই যে স্লাইড নাম্বার 9, কি কি কারণ আছে জেন্ডার ডিসক্রিমিনেশনের পিছনে? নাম্বার 1, রিলিজিয়ন। সো এটার ভিতরে আমি সবসময় বলি রিলিজিয়ন ইটসেলফ কারণ না, রিলিজিয়নের মিসইউজ করাটা হচ্ছে কারণ। যে কোনো রিলিজিয়ন সম্মান দিতেই শিখিয়েছে, কোনো রিলিজিয়ন মেয়েদেরকে রেসপেক্ট করতে বলেছে, কারণ মা জানে তারাই একদিন মেয়ে হবে, ওয়াইফ। ইয়েস, হ্যালো। ইসলাম কিন্তু মেয়েদেরকে সম্মান দিয়েছে, কিন্তু আমাদের সোসাইটিতে প্র্যাকটিসটা নাই বা মিসইনফরমেশন। এই কথাটাই বললাম, থ্যাংক ইউ, এই কথাটাই বললাম যে রিলিজিয়ন কখনোই সরাসরি ঠিক আমরা কারণ বলি না, এটার মিসইউজ, মিসইন্টারপ্রিটেশনটাকেই আমরা কারণ বলি, ঠিক আছে? তাহলে এটা একটা কারণ। আরেকটা হচ্ছে গিয়ে, এটা আপনারা বুঝতে পারছেন, এই জন্য আমি খুব বেশি ডিসকাশনে যাব না রিলিজিয়ন নিয়ে, এটার মিসইউজ, মনে রাখবেন মিসইন্টারপ্রিটেশন, সেটাই হচ্ছে আসল কারণ। তারপরে আমি যাচ্ছি ল্যাক অফ স্ট্রং প্রোটেস্ট বাই ওমেন, কারণ মেয়েদেরকে ওই যে বললাম ছোটকাল থেকে শেখানো হয়েছে তোমাকে নরম সুরে কথা বলতে হবে, তোমাকে ভয়েস রেজ করা যাবে না, তোমার গলার স্বর এই রুম থেকে ওই রুমে যেতে পারবে না, তুমি সবসময় ধৈর্য সহকারে ডিল করবে। হ্যাঁ অবশ্যই কথাগুলো সবই ভালো, কিন্তু এই বিষয়গুলো হতে হবে একটা ফ্যামিলি যখন ডেভেলপ করে তখন কিন্তু দুই তরফ, হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, তবেই না একটা ফ্যামিলি সুখের হবে, ঠিক আছে? সো মেয়েরা অনেক কারণেই প্রোটেস্ট করতে পারে না, সেটা হতে পারে সে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট না, তাকে তার কালচার, যে কালচারে সে বড় হয়েছে সেখানে তাকে শেখানো হয়েছে, এগুলো অনেকগুলো কারণ আছে। হ্যাঁ, সে পড়াশোনাতেও সে যেহেতু স্ট্রং না, তাকে ডিপেন্ডেন্ট হতে হয়, সেসব অনেকগুলো বিষয় আছে। আরেকটা কারণ আপনারা অলরেডি জেনে ফেলেছেন, মেন ডোমিনেটিং মেন্টালিটি। এই জিনিসটা এখনো বিশ্বাস করেন, আপনারাও হয়তো আশেপাশে জানবেন, আমাদের এখনো সমাজে, আর যদিও অনেক ইমপ্রুভ হয়েছে আগের থেকে, বাট এখনো আমাদের সমাজে এই মেন্টালিটিটাই এখনো রয়ে গেছে। এখনো যে কোনো বিষয়ে যে ছেলেরা পজিটিভলি নিতে পারে না,
যখন একটা মেয়ে তার ওপিনিয়ন দেয়, যখন একটা মেয়ে চায় যে তার বাচ্চা এভাবে পড়বে, এটা করবে, ওটা ওটা করতে পারে। হ্যাঁ, আমরা বলছি যে একজনের ডিসিশনে না এসে কাউন্সিলিং করো। ওই জন্যই আপনাদেরকে দেখিয়েছি যে তারা তোমরা ডিসকাশনে আসো, কাপল হিসাবে ডিসকাশনে এসে সবগুলো ডিসিশন তোমরা ডিসকাশনের মাধ্যমে নাও। ঠিক আছে, সো এটা একটা কারণ। পরের স্লাইডে আমরা যাই, স্লাইড নাম্বার 10। ফ্যামিলি ল অ্যান্ড রিচুয়াল, যেটা বললাম যে অনেক ফ্যামিলিদের ট্রেডিশন আছে, অনেক সময় তারা সেভাবে কিছুটা করতে পছন্দ করে। আমার বাড়ির বউরা কখনো সূর্যের আলো দেখে না, এই ধরনের অনেক স্টেটমেন্ট আছে, আপনারা উপন্যাস, কবিতা, গল্পে সব জায়গাতে পড়েছেন, এবং গল্পে না, সত্যি রিয়েলিটিতেও দেখেছেন। দেন ওয়ার্ক প্লেস ডিসক্রিমিনেশন, একটু আগে বললাম ওয়েজেস গুলো নিয়ে কথা বললাম। বিভিন্ন ধরনের একই ধরনের ম্যানেজার রোলে সাধারণত মেয়েদেরকে দিতে চায় না, ফিল্ডে সাধারণত মেয়েদেরকে দিতে চায় না, হায়ার পজিশনে মেয়েদেরকে দিতে চায় না। ওরা মনে করে মেয়েরা পারবে তো, কারণ মেয়েরা তো এই বাচ্চার অসুস্থ হলে আসবে না, ঘরের সংসারের কাজে তাদেরকে থাকতে হবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ঘরের সংসারের কাজে বাচ্চা অসুস্থ হলে বা বাচ্চার দেখভাল করার জন্য শুধু মেয়েকেই কেন, মাকেই কেন অ্যাসাইন করা হবে? ফ্যামিলির প্রতিটা মেম্বার কেন এখানে ইনভলভ হবে না? তাহলে একটা মেয়েও কিন্তু বাসা এবং অফিস দুটাকে ব্যালেন্স করে কিন্তু সব কাজ করতে পারবে। এই জায়গাগুলো আমাদের চিন্তার বিষয়, চিন্তা করতে হবে। সো তারপরে স্লাইডটাতে আসি, স্লাইড নাম্বার 11। কিছু ফ্যাক্টর থাকে, ফিজিক্যাল ফ্যাক্টর থাকে, যেমন women are physically weaker than men and they are more easily abused and discriminated। ঠিক আছে, সো ছেলেদের মাসল পাওয়ারের সাথে অনেক সময় পেরে ওঠে না। সো আমরা এই জন্য মেয়েদেরকে ছোটকাল থেকে এখন আমরা প্রেফার করি, যেভাবে সেক্সুয়াল অ্যাবিউজ হ্যারাসমেন্ট হচ্ছে, যে ছোট মেয়ে বাচ্চাদেরকে কুংফু কারাতে শেখানোর আমরা চেষ্টা করছি। দিস ইজ, আমি মনে করি এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। সো জেনে রাখা ভালো। তবে রেপ কেসগুলো, সেক্সুয়াল হ্যারাসমেন্টগুলো, এগুলো আসলে কম্বাইন্ড একটা মুভমেন্ট লাগে, যাতে করে স্ট্রং ওয়েতে এগুলো একটা প্রিভেন্টিভ মেজর যেগুলো নেওয়া দরকার সেগুলোতে যেন নিতে পারে। দেন হিউম্যান রাইটসগুলো যদি ঠিকঠাক মতো চিন্তা করা হয়, তাহলে ছেলেদের রাইটস, মেয়েদের রাইটস, হিউম্যান রাইটস, কথাটা হিউম্যান রাইটস হলে তখন আর এই বিষয়গুলো আসে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সংযম। হ্যাঁ, সংযমটা হচ্ছে বড়, যে একটা ছেলের রাগ, অনেক রাগ, একটা মেয়ে রাগ করতে পারবে না, দিস ইজ নট ট্রু। আমরা হিউম্যান বিং, সবারই রাগ, ক্ষোভ, ইমোশন সবারই আছে। সো রাগটাকে যদি দুই পক্ষই কন্ট্রোল করে আলোচনার মাধ্যমে যে কোনো একটা সলিউশনে আসে, তাহলে ডিসক্রিমিনেশনগুলো আসে না, এবং এই ডিসক্রিমিনেশনগুলো জেনারেশন টু জেনারেশন আসবে না। এজন্য আমরা জেন্ডার ডিসক্রিমিনেশন, জেন্ডার বেসড ভায়োলেন্স প্রিভেন্ট করার জন্য সেই জন্য বলি, ছেলেদেরকে অবশ্যই আমাদের অ্যাওয়্যার করতে হবে, ছেলেদেরকে আমাদেরকে মেইন টার্গেটে নিতে হবে, তাদেরকে আমাদের কাউন্সেলিং করতে হবে, যেভাবেই হোক, বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রামের মাধ্যমে, তাতে করে তারা যেন একটা হিউম্যান বিং, সবচেয়ে ভালো হিউম্যান বিং তার ভেতরে আছে, কিন্তু হয়তো বা সোসাইটির চাপে, কারণ এটাও আছে, ও ওয়াইফকে হেল্প করছো, তোমার তো ব্যাকবোন নেই, এই যে কথাগুলো, এই যে তাকেও তার বন্ধু মহলে বুলি করা হয়, এইগুলো থেকে বের হয়ে আসতে হবে, এবং হাজব্যান্ডকেই এটার নিতে হবে। আপনারা অ্যাড একটা দেখেন, রিসেন্টলি একটা অ্যাড হচ্ছে, ওয়াইফ মনে হয় গভর্নমেন্ট চাকরি পেয়েছে বা বিসিএস এর, সো সে চা দিতে দিতে বলে যে আমাদের গভর্নমেন্ট কোয়ার্টার বা কিছু একটা কোয়ার্টার দিবে। সো হাজব্যান্ড তখন ফার্স্ট কথাটা কি বললো, যে তার মানে আমাকে সব ছেড়ে যেতে হবে। সো নেক্সট ওয়াইফ কথাটা কি বললো, তোমাকে তো একদিন আমি সব ছেড়ে তোমার কাছে চলে এসেছি। আচ্ছা, যাই হোক, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো আমাদেরকে আস্তে আস্তে চিন্তা করে এখান থেকে বের হয়ে আসতে হবে। আর আমাদের মধ্যেও যদি এরকম কিছু থাকে, আপনারা চিন্তা করেন যে যে কোনো ডিসিশন নেওয়ার আগে আমি আমার পার্টনারের সাথে ডিসকাশনে এসেই তারপরে সুন্দরভাবে একটা ডিসিশন। এইটুকু হলো আমাদের কজেস অফ জেন্ডার ডিসক্রিমিনেশন। এরপরে আমরা যদি যাই স্লাইড নাম্বার 13, স্লাইড নাম্বার 13, consequences of gender discrimination and reproductive। দেখেন, এইজগুলো ভাগ করে দেওয়া হয়েছে। চাইল্ডহুডে জেন্ডার ডিসক্রিমিনেশনের কারণে কি কি হতে পারে কনসিকুয়েন্স? সেক্স সিলেক্টিভ অ্যাবর্শন হয়, যেটা আমি একটু আগে বলেছি। ফিমেল মিউটিলেশন, ফিমেল জেনিটাল মিউটিলেশন প্রথম দিকের ক্লাসে আমি ডিসকাস করেছিলাম। দেন নিউট্রিশনাল প্রবলেম হয় বাচ্চাদের, আপনারা জানেন মিনা কার্টুন, এর থেকে বড় উদাহরণ তো আর নেই। সো মেয়েদেরকে সবসময়
লাস্ট, লিস্ট এন্ড লেফট ওভার, এই তিনটা শব্দ আমার ফ্যামিলিতে যে মা আছে তার জন্য প্রযোজ্য। সেটা মা হতে পারে, সেটা ওয়াইফও হতে পারে। আমার জন্য মা, আমার বাবার জন্য ওয়াইফ, বোন হতে পারে। সো তারা লাস্ট, লিস্ট এন্ড লেফট ওভার, খাবার সবচেয়ে লাস্টে খাবে, সবচেয়ে কম খাবে, এবং আপনাকে আমাকে দেওয়ার পরে, মানে বাসার হাজব্যান্ডকে প্রথমে দিবে, ছেলে মেয়েকে দিবে, তারপরে তার যদি কিছু থাকে লেফট ওভার সেটাতে খাবে। ডেফিনেটলি তার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হবে, এটা তো আপনারা বুঝতেই পারছেন। আর যদি কিছু না থাকে, মা ওই এক গ্লাস পানি খেয়েও থাকে, এরকমও লোকজন সোসাইটিতে আছে, আমাদের মারা আছেন। যাই হোক, এরপরে আসি অ্যাডোলেসেন্ট আর অ্যাডাল্ট পিরিয়ডে কি হতে পারে। আনওয়ান্টেড প্রেগনেন্সি, এসটিআইস, সেক্সুয়াল হ্যারাসমেন্ট, অ্যাবিউজ, স্মোকিং অ্যান্ড সাবস্টেন্স অ্যাবিউজ। ম্যাডাম একটু আগে বলেছিলেন যে ডিসক্রিমিনেশনের কারণে, ইনইকুয়ালিটির কারণে আলটিমেটলি হ্যারাসমেন্টগুলো এবং ভায়োলেন্স এগেইনস্ট উইমেন হবে। সো সেগুলোই হচ্ছে। ওল্ডার এজে এসে ইনক্রিজ ইন মরবিডিটি, প্রবলেমস অন কোয়ালিটি অফ লাইফ। সারা জীবন একটা মা বলল না যে আমার সাদাস্রাব খুব বেশি পরিমাণে হচ্ছে, আমার বাসায় ডেলিভারি করানো হয়েছিল, বা হয়তো বা ওই মাকে তার জরায়ুটা নিচের দিকে নেমে আসছে, সে সারা জীবন মুখ খুললো না, এটা তো নিয়েই নাকি তাকে বাঁচতে হবে, এটাই তাকে শেখানো হয়েছে। সেই মাটা বৃদ্ধ বয়সে গিয়ে যখন এই ইউটেরাসটা বের হয়ে আসছে, এটাকে প্রোলাপস বলা হয়, এই প্রোলাপসটা নিয়ে যখন এই ইউটেরাসটা পুরাই বের হয়ে আসে, আলসার হয়ে যায় সেখানে, এটা বাইরে এক্সপোজ হওয়ার কারণ। হ্যালো, আচ্ছা। সো এইটা নিয়েই সে থেকে যাচ্ছে। আলটিমেটলি এই ইনফেকশনটা অনেক সময় খুব বেশি স্প্রেড করে মাটার মরবিডিটি হতে পারে, মর্টালিটি হতে পারে। সো যত তার চাইল্ডহুড এবং অ্যাডাল্ট এবং অ্যাডোলেসেন্ট লাইফ যত কোয়ালিটিফুল হবে সব দিক দিয়ে, নিউট্রিশন হোক, যে কোনো দিক দিয়ে, কেয়ার সিকিং বিহেভিয়ার হোক, ট্রিটমেন্টের দিক থেকে হোক, তত তার ওল্ডার এজের কোয়ালিটি ভালো থাকবে, সে কম অসুস্থ হবে। এবং আমাদের দেশে তো আজকাল আপনারা, হ্যালো, আমরা কি আছি সাথে? জি ম্যাডাম। আপনারা এটাও দেখতে পাচ্ছেন, রওশন ম্যাডাম শুনতে সমস্যা হচ্ছে, উনি একটা মেসেজ করেছিল কানেকশন ইজ নট ওয়ার্কিং। কানেকশন ইজ নট ওয়ার্কিং। এখন ম্যাডামকে তাহলে আবার জয়েন করতে হবে। নাও ইট ইজ ওয়ার্কিং, ইটস ওকে, ফাইন। ম্যাডাম শুনেছেন? ওকে, জি ম্যাডাম। আচ্ছা, যেটা আমরা বলছি যে আপনারা দেখছেন এখন ওল্ডার এজে এসে একটা হচ্ছে গিয়ে মায়েদের এই যে অসুস্থতাগুলো আমরা খুব একটা গুরুত্ব দেইনি কখনো, কিন্তু বৃদ্ধ বয়সে এসে মায়েদের অসুস্থতাগুলো যখন মারা বলতে থাকে, আমরা অনেক সন্তানরা আছে যেটাকে ঠিক বিরক্তিকর হিসেবে নিয়ে নিই, কিন্তু এই অসুস্থতাটা হয়তো বা মা ইচ্ছা করে তো আর ডেকে আনে না। সো আমাদের এখন আসলে হাই টাইম এই বিষয়গুলো চিন্তা করার। এছাড়াও আপনার ভায়োলেন্স, সোশ্যাল প্রেশার, ইনক্রিজ ইন মরবিডিটি, এই জিনিসগুলো কনসিকুয়েন্স হিসেবে কাজ করছে জেন্ডার ডিসক্রিমিনেশন। ঠিক আছে, সো আমরা পরের স্লাইডটাতে যাই। সো জেন্ডার ডিসক্রিমিনেশনের প্রিভেনশন, যেটা আমাদের আসলে আমরা একটু হাইলাইট করার চেষ্টা করি, সেটা হচ্ছে ভেরি ফার্স্ট থিং টু স্টপ জেন্ডার ডিসক্রিমিনেশন ইজ ইকুয়ালিটি। সো আপনাদেরকে ইকুয়াল রাইটসের ব্যাপারে হোক, বেসিক হিউম্যান রাইটসের ব্যাপারে হোক, সব দিকে ইকুয়ালিটিটা আনতে হবে আমাদের। পরে আমরা জানবো এটা দিয়ে যে ইকুয়ালিটির জিনিসটা আসলে কি। সব কিছুই আমরা ইকুয়ালি সবাইকে ট্রিট করবো, সেটা হচ্ছে কথা, ছেলে এবং মেয়ে। আর একটা হচ্ছে গিয়ে ইফ পিপল উইল ট্রিট এভরি গার্ল সেম এজ বয়েজ, দেয়ার উড বি নো জেন্ডার ডিসক্রিমিনেশন। এটা তো বুঝতেই পারছি। মেইন weapon which can be used to stop gender discrimination and empower women is education. Ultimately, হ্যাঁ, আসলেই তাই। আপনি মেয়ে বাচ্চাকে এডুকেশন দেন, হায়ার স্টাডি করেন, সে নিজের উপর সেলফ ডিপেন্ডেন্ট হবে, ইকোনমিক্যালি হবে। সে যখন একটা ফ্যামিলিতে ঢুকবে, সে ভালো করে বুঝতে পারবে কি করে সিচুয়েশন হ্যান্ডেল করে, কি করে সে এটাকে মিনিমাইজ করে একটা সলিউশনে আসতে পারবে। সে ইন্ডিপেন্ডেন্ট হলে তার যে কি বলে এটাকে ডিসিশন মেকিং যেটা, সেটাতে সে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে রিপ্রোডাক্টিভ হেলথে যতগুলো আপনারা এই পর্যন্ত জেনেছেন, ডিসিশন মেকিং রিগার্ডিং প্রেগনেন্সি, ফ্যামিলি প্ল্যানিং, প্রেগনেন্সি, দেন ডেলিভারি, দেন নিউট্রিশন, অলগুলোতে তারা কিন্তু পার্টিসিপেট করতে পারবে। সো ফিমেল এডুকেশনকে জোর দিতে হবে।
ছেলেদেরকে অবশ্যই এই প্রোগ্রামের আওতায় আনতে হবে। ছোটকাল থেকে ছেলে বাচ্চাদেরকে শিখাতে হবে কি করে মেয়ে বাচ্চাদের হোক মেয়েদেরকে হোক সম্মান দিতে হবে। এটা কিন্তু ফ্যামিলি থেকে আসতে হবে। আজকাল জেন্ডার বেস ভায়োলেন্স প্রিভেনশনের জন্য একটা কথা খুব বলা হচ্ছে, টিচ ইওর বয় চাইল্ড, ছেলে বাচ্চাকে শিখাও কি করে মেয়েদেরকে সম্মান করতে হয় এবং ভ্যালুজ গুলো তাদেরকে দাও, যে বড় হয়ে যেন তারা বিপথে না যায়। তাদেরকে মনিটর করো অ্যাডোলেসেন্ট পিরিয়ডে, ছেলেরা কি করছে মেয়েরাও কি করছে অবশ্যই জানতে হবে, কিন্তু এমফেসিস দিতে বলছে। ঠিক আছে, আপনাদের এটাও বলা হচ্ছে কারিকুলামে বা এডুকেশন যে কারিকুলাম আছে সেখানেও আর্লি প্রেগনেন্সি, দেন আর্লি ম্যারেজকে না বলা, অ্যাডোলেসেন্ট গার্লদেরকে এম্পাওয়ার করা, তাদেরকে বিভিন্নভাবে স্কিল ডেভেলপ করা, এইগুলো শেখানো হচ্ছে যাতে করে আলটিমেটলি জেন্ডার রিলেটেড যে ডিসক্রিমিনেশন ভায়োলেন্স এগুলো যেন না হয়। ঠিক আছে, এছাড়াও লাস্টলি অ্যাওয়ারনেস ছিল ম্যাডাম, আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলিতে দেখি তাহলে আমরা দেখবো যে ওখানে ওমেন এম্পাওয়ারমেন্ট বা এডুকেশনের রেট অনেক হাই, মেয়েরা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট। তো সেক্ষেত্রে আমরা তো ওখানে দেখি ডোমেস্টিক অ্যাবিউজ বা ওয়ার্কপ্লেস অ্যাবিউজ কিংবা ডিসক্রিমিনেশন ওখানে অনেক বেশি, টু সাম এক্সটেন্ট কিন্তু আমাদের থেকেও বেশি। বয়ফ্রেন্ড থেকে অ্যাবিউজ হচ্ছে একটা মেয়ে, তার হাজবেন্ড, একটা ভাই, বাবা, এবং যেটা রেপ কেস অসম্ভব হাই। তো সেক্ষেত্রে কি আমরা বলতে পারি যে আমাদের এম্পাওয়ারমেন্ট বা এডুকেশন আসলে আমাদের প্রবলেম সলভ করছে? আচ্ছা, থ্যাংক ইউ আপনার কোশ্চেনের জন্য। সুন্দর একটা কোশ্চেন করেছে। সেটা হচ্ছে আপনি যদি খেয়াল করে দেখেন, প্রিভেনশন যখন যে কোনো কিছুর প্রিভেনশনে যখন আমরা কথা বলি, আমি আশা করব আমার বক্তব্যের পর ম্যাডাম আপনি দেখেন প্রিভেন্টিভ মেজার সবসময় একটা কথাতে হয় না, নাহলে তো বলেই দিতাম যে শুধু এডুকেশন একদম ওমেন এম্পাওয়ারমেন্ট করে দিবে, একদম সবকিছু ঠিক করে দিবে, শুধু মেল পার্টিসিপেশন করলেই সবকিছু ঠিক করে দিবে, শুধু রিলিজিয়ানের কিছু শিক্ষণীয় কিছু শিক্ষা দিলে ঠিক করে দিবে, সেটা কিন্তু না। বিভিন্ন দেশে রিসার্চ যেহেতু বলছে বিভিন্ন দেশের কজগুলোর মধ্যে ওঠানামা আছে, এক এক দেশে এক একভাবে কজগুলো সামনে আসছে, যার জন্য কিন্তু একটা কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ প্রোগ্রাম সবসময় চালানোর চেষ্টা করা হয়। এই সবগুলো প্রোগ্রাম যখন একটা দেশ মিট করার চেষ্টা করে, সেটা হতে পারে মেল পার্টিসিপেশন, সেটা হতে পারে এডুকেশন, সেটা হতে পারে আইনের ব্যবস্থা, সেটা হতে পারে রিলিজিয়ন, এই সবগুলো যখন কম্বাইনলি আপনি প্র্যাকটিসের মধ্যে আনবেন এবং এটা যখন মানুষ মানা শুরু করবে, তখন কিন্তু যার যেই কারণে যেই দেশে যেই কারণে এই জিনিসটা হচ্ছে সেটা কিন্তু কিছুটা কমে আসবে। সে একটু আগে আপনিই বললেন বয়ফ্রেন্ডের দ্বারা অনেক সময় তারা হ্যারাসমেন্ট হচ্ছে, তারা তো এম্পাওয়ার। হ্যাঁ, তাহলে আমার কথা গিয়ে হয়তো বা শুনতে ভালো লাগবে না, তারপরেও বলি, আমার কথা হচ্ছে গিয়ে তাহলে ওই দেশে তো রিলিজিয়নটা, ওদের দেশে ফ্রি সেক্সের দেশ, ব্যাপারটা ওরা ডিল করে সেভাবে, তাহলে ওদের কি এটাকে একটা মধ্যস্থতায় আনতে হবে যে কি করে এই পার্টনার দ্বারা ভায়োলেন্সের যে ব্যাপারটা সেটা যেন না হয়, সেটাকে কি করে আনানো যায়। সো সেটা তখন সর্ট আউট করতে হবে, তখন পলিসিটা আপনার সেভাবেই ক্রিয়েট করতে হবে। আর এই জন্যই এটা একটা কম্প্রিহেন্সিভ প্রোগ্রাম, যে সবগুলো যতগুলো কজ এটার পিছনে আছে সবগুলোর প্রোগ্রাম আপনার একসাথে যদি চলে, অ্যাওয়ারনেসটা যদি একসাথে হয়, ইউ নেভার নো যে ওই মেয়েটা ভায়োলেন্সের শিকার ঠিকই হয়েছে, কিন্তু ওই দেশের মেয়েটা এডুকেশন এবং সেলফ ইন্ডিপেন্ডেন্টের কারণেই কিন্তু ওই বয়ফ্রেন্ডটাকে মানে এক্স করে ফেলতে পারবে, মানে ছেড়ে দিতে পারবে, তার ওইটুকু গার্ডস তার থাকে, কারণ সে তখন আরেক জায়গায় গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি লাইফ লিড করতে পারবে। কিন্তু আপনি যদি আমার দেশের কথা চিন্তা করেন, এরকম বয়ফ্রেন্ড তো দূরে, এটা ওই হাজবেন্ডেরই ঘর করে যায়, কেন? কারণ তার নাই এডুকেশন, তার নাই চাকরি করার অবস্থা, অতএব সে যদি এই হাজবেন্ডের ঘর ছেড়ে দিয়ে বেড়ে যায়, সে খুব ভালো করে জানে এই সমাজে তার টিকাটা খুব কঠিন হয়ে যাবে, যার জন্য সে এই ভায়োলেন্সটাকে জেনে নিয়েও তার সংসারে করতে থাকে। ঠিক আছে, ওয়ার্ক প্লেসেরও ব্যাপারটা সেরকম,
যে ওখানে আপনি যেটা বললেন, হতে পারে সে হ্যারাসমেন্টের শিকার হয়েছে, বাট সে কিন্তু তার ভয়েস রেইজ করে, সেই ক্ষমতাটুকু তাদের মধ্যে মানে তারা করে এবং তারা আইনি ব্যবস্থা নেয়, কারণ ওদের আইনি ব্যবস্থাটা অনেক স্ট্রং সমাজ ব্যবস্থা, এবং সে ওই ওয়ার্ক প্লেস ছেড়ে দিয়ে আরেকটা ওয়ার্ক প্লেসে সে কাজ করার জন্য চলে যেতে পারে। কিন্তু আপনার দেশে কিন্তু জব অপরচুনিটি লিমিটেড, আপনাকে 10 বার চিন্তা করতে হবে যে আমি এই জবটা ছেড়ে দিলে আরেকটা জবে কখন যাব। সো অনেকগুলো আসলে পয়েন্ট আসলে এটার উপরে ডিপেন্ড করে। ঠিক আছে, সো ম্যাডাম আপনি কি কিছু অ্যাড করবেন? একটা যে আমাদের যে আন্দোলন যেটা হয়েছিল মেয়েরা, তো ওখানে হলিউডের মতো জায়গায় মানে নাম করা সব অভিনেত্রীরা কিরকম অ্যাবিউজের শিকার, এবং তারা কোনদিন বলতে পারে না এই কথাগুলি, এগুলো অনেক বছর পর প্রকাশিত হয়েছে। রাইট, এরকম অনেক আছে, আপনার একদম তথ্যটা ঠিক, দিস ইজ ট্রু। বাট আপনি যখন পাবলিক কোনো ইস্যু মানে আমাদের পাবলিক হেলথ কোনো ইস্যু নিয়ে কথা বলবেন এবং যে গাইডলাইনটা দিবেন, এগুলো ধরেন WHO, CDC এই ধরনের গাইডলাইনগুলো তৈরি করে, সেই গাইডলাইনের আলোকেই ধরেন এই প্রোগ্রামসগুলো আছে। আপনার পয়েন্টটা একদম, এই রিসার্চগুলো ওরা করার পরেই কিন্তু এই একটা কনক্লুশনে এসছে। এবং সবসময় মনে রাখবেন গাইডলাইন কিন্তু যেটা তৈরি হয়েছে সেটাই লেটেস্ট না, এটা সবসময় আপডেটেড হবে, মডিফাইড হবে। এই যে আপনার পয়েন্টগুলো আসবে, এটা সামনে আরো কিছু আসবে, আরো কিছু স্ট্র্যাটেজি পলিসিস আসতেই থাকবে। ঠিক আছে, জি ম্যাডাম। মুনিয়া, আমি একটু বলতে চাচ্ছি। জি 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 ম্যাডাম। যে প্রশ্নটা করেছে যে এম্পাওয়ার করলে কি আসলে যে ভায়োলেন্স কমে যাবে কিনা, হ্যাঁ, এখানে আমরা যদি খেয়াল করি যে সোসাইটি যত বেশি ইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন থাকে, সেই সোসাইটিতে ভায়োলেন্স, ওভারঅল ভায়োলেন্স কম হয়। অর্থাৎ যে বেশি যদি কেউ ক্ষমতাধর থাকে, তাহলে কিন্তু যে ক্ষমতা কম থাকে তার উপরে ভায়োলেন্সটা হয়। তো এক্ষেত্রে দেখা যায় যদি এম্পাওয়ার করি, জেনারেল হলে যে এম্পাওয়ার করলে ইনইকুয়ালিটিটা কমে আসবে। ইনইকুয়ালিটি যদি কমে আসে, অর্থাৎ ইকুয়াল হবে, তার ক্ষমতায়নটা ইকুয়াল হবে, সেক্ষেত্রেই কিন্তু ভায়োলেন্সটা ওভারঅল জেনারেলি কমে আসবে। ঠিক আছে, এটাই হলো আসলে মূল থিওরি, যে ইকুয়াল সোসাইটি যদি ইকুয়াল হয়, একটা ফ্যামিলিতে যদি ইকুয়াল পাওয়ার ডিস্ট্রিবিউশন থাকে, তাহলে কিন্তু সেখানে ভায়োলেন্স কম থাকে। তার মানে ইকুয়াল মিউচুয়াল রেসপেক্টটা থাকে সেক্ষেত্রে। ঠিক আছে, যার জন্য ভায়োলেন্সটা কমে আসে। এটা হচ্ছে জেনারেলি থিওরি। থ্যাংক ইউ, উই ক্যান প্রসিড। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাডাম। সো আমরা একটু প্রিভেনশন সম্পর্কে জানলাম, আর একটু যাই কারণ আবার ম্যাম, টাইমটা, ইফ ইউ অ্যালাউ ম্যাম, একটা প্রশ্ন করতে আসছিলাম যে আমরা ইকুয়াল অপরচুনিটিজ অ্যাট ওয়ার্ক এবং অ্যাট হোম, অ্যাট পলিটিক্স আমরা বলছি ঠিকই ম্যাম, বাট অ্যাট দ্য সেম টাইম এই ইকুয়াল অপরচুনিটিকে আমরা আবার অনেক সময় মিসইউজ করছি অ্যাট ওয়ার্ক প্লেস। যেমন দেয়ার আর ফিউ জব, নেচার অফ জব, যেখানে সে ফর এক্সাম্পল যে ফায়ার ফাইটিং এর জন্য একদম যারা সেখানে আমরা মেয়েদেরকে যদি ইউজ করি, তার একটু আগে আপনি বললেন ম্যাম যে সব আমাদের একটু পার্থক্য আছে, যে যেমন শক্তির দিক থেকে আমাদের একটু পার্থক্য আছে ম্যাম। তা ওইটাকে কনসিডারেশন না নিয়ে আমরা যদি ওকে ফোর্স করি যে না, মেয়ে হলেও তোমাকে যেতে হবে ফ্রন্ট লাইনে, যুদ্ধের সময় সেনাবাহিনীর ইনফেন্ট্রি যারা একদম সম্মুখ যুদ্ধে যাবে, সেখানে মেয়ে যেতে হবে কারণ তোমরা ইকুয়াল, এগুলো যেন মিসইউজ হওয়ার সম্ভাবনা রয়েছে ম্যাম। এখানে ইকুয়াল বলতে একদম ইকুয়াল যে জব অপরচুনিটিতে সব জায়গাতেই যেমন অনেকগুলো আছে, যেমন টেলিফোন অপারেটর হিসেবে আমরা ছেলেদেরকে এমপ্লয়ের থেকে মেয়েদেরকে বেশি এমপ্লয় করতে গেলে তখন আবার একটা জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে, ছেলেদেরকে আমরা ডিপ্রাইভ করছি। এখানে একটা বোঝার বোধহয় একটা থিন লাইন আছে ইন বিটুইন, যে ইকুয়াল বলতে সব জায়গায় আবার ইকুয়াল না। এখানে কোন জায়গাতে মেয়েদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, কোন জায়গায় ছেলেদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, এমন কি হতে পারে ম্যাম? আচ্ছা, ওকে, মেবি আই ক্যান রেসপন্ড। ওকে, আমি রেসপন্ড করছি আপনার যে কোশ্চেন। ঠিক আছে, আপনি যেটা বললেন যে হ্যাঁ, কোথায় ইউ আর রাইট, যে কোন কোন কাজে কাকে প্রায়োরিটি দিতে হবে, সেটা কিন্তু যেখানে শুধু মেয়েরা কাজ করে সেক্ষেত্রেও কিন্তু আমরা কোন মেয়ে, সবাই কিন্তু সব হ্যালো হ্যালো হ্যালো, জি ম্যাম, ম্যাডামের কথা শোনা যাচ্ছে? ম্যাডাম, হ্যালো ম্যাডাম।
আচ্ছা একটু মিউট করলে মনে হয় ভালো হয়। ম্যাডাম আপনি কি আছেন ম্যাডাম? হ্যালো হ্যালো ম্যাডাম সম্ভবত ম্যাডাম ফোন আসছেন সেজন্য। আচ্ছা তাহলে আমি কন্টিনিউ করতে থাকি, ম্যাডাম আবার জয়েন করুন, ঠিক আছে? আচ্ছা কে কোশ্চেনটা করেছিলেন একটু নামটা যদি কাইন্ডলি বলেন। ম্যাম শুনতে পাচ্ছেন? আমি নাইম বলছি, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি। ওকে নাইম জি। আচ্ছা ম্যাডাম আবার যদি জয়েন করেন তো আপনার ম্যাডাম আপনি মিউট হয়ে গিয়েছেন ম্যাডাম। লতা মিউট করে দিচ্ছে ম্যাডামকে। জি ম্যাডাম আপনি মিউট হয়ে গিয়েছেন। ম্যাডাম শোনা যাচ্ছে না। এখন শুনতে পাচ্ছি, আমি দেখলাম এটা মিউট হলো কেন, ওই মিউটটা আনমিউট করেছি। এখন আমরা যাই, চলে আমরা যাচ্ছি জেন্ডার বেসড ভায়োলেন্স। জেন্ডার বেসড ভায়োলেন্সের কয়েকটা টাইপ আছে, ঠিক আছে? তাহলে জেন্ডার বেসড ভায়োলেন্স বলতে কি বুঝছি? ভায়োলেন্স বেসড অন জেন্ডার। কয় ধরনের আছে? ফিজিক্যাল, সেক্সুয়াল, সাইকোলজিক্যাল অ্যান্ড ইকোনমিক ভায়োলেন্স, ঠিক আছে? এগুলো কি যেটা আপনারা জানেন, মারামারি কাটাকাটি, যে বিটিং, স্ল্যাপিং, কিকিং, পাঞ্চিং, বার্নিং, এগুলো, ঠিক আছে? আর ডোমেস্টিক ভায়োলেন্স ইন্টিমেট পার্টনারের মাধ্যমে বেশি হয়, ঠিক আছে? সেক্সুয়াল গুণগুলো যেটা আপনারা জানেন, তার ভিতরে রেপ আছে, ফোর্সড ম্যারেজ আছে, ঠিক আছে? সেক্সুয়াল অ্যাসল্ট যেগুলো আর কি, সেগুলো বুলি করা, ইভ টিজিং, সেগুলো হচ্ছে গিয়ে সেক্সুয়াল। ইভ টিজিং আর হচ্ছে রেপ, very important. Then psychological refer to words or action that destroy or harm a woman's belief in herself, ঠিক আছে? verbal aggression, humiliation, এটা তো আমরা সারাক্ষণই করে থাকি। দু একটা ডায়লগ বললে আপনারা বুঝতে পারবেন। সারাদিন কি কাজটা করো বাসার মধ্যে বসে, যে একটা তরকারি রান্না করেছে, তোমার তোমার এই এই সাধারণ একটা অসুবিধার জন্য আমি ডাক্তারের পিছনে টাকা খরচ করতে পারবো না। তুমি কোন বাড়ির রাজকন্যা রানী হয়ে আসছো যে তোমাকে আমি কিছু বলতে পারবো না? মানে এই যে ওয়ার্ড গুলো, হ্যাঁ, এই যে বিষয়, তুমি কে? একটা ফ্যামিলিতে একটা মেয়ের কন্ট্রিবিউশন, অথচ তাকে শুনতে হয় তুমি কে, তোমার ওপিনিয়ন আমার কাছে কিছু না। এই বিষয়গুলোই হচ্ছে সাইকোলজিক্যাল, আপনারা আন্ডারস্ট্যান্ড করতে পারেন বিষয়গুলো। ইকোনমিক ব্যাপারটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্টটা না দেওয়া তাকে, সে বাসায় সারাদিন থাকে, তার একটা হাত খরচ নেয়, ডাক্তারের কাছে যেতে হলে সেটা তাকে দিবে না। এই যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে ইকোনমিক ভায়োলেন্স। সো আদার টাইপ আরো কিছু ভায়োলেন্স আছে, স্লাইড নাম্বার 20 যেটা আমি দেখাচ্ছি। অনার কিলিং, কিডন্যাপিং, ঠিক আছে? চাইল্ডহুড সেক্সুয়াল অ্যাবিউজ, ট্রাফিকিং, rape in conflict situation, acid throwing, dowry, death, female genital mutilation. These are the gender-based violence, other types of violence. Mainly ওগুলো, তার মধ্যে তারপরে গুলো আছে, ঠিক আছে? আচ্ছা এখন দেখেন স্লাইড নাম্বার 21, যে ভায়োলেন্স এগেইনস্ট মেন, সেটাও কিন্তু আছে। এটাও কিন্তু সিরিয়াস একটা সোশ্যাল প্রবলেম কিছু কিছু ক্ষেত্রে হয়ে দাঁড়াচ্ছে, বাড়ছে। সো এটার দিকে আমাদেরকে
করতে হবে এবং এটার প্রতি অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। সো ওই যে বললাম কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ প্রোগ্রাম, সেটার ভেতরে ছেলে এবং মেয়ে উভয়ই টার্গেট গ্রুপ থাকবে এবং তাদেরকে দুটো সম্পর্কেই জানাতে হবে, সমাজকে জানাতে হবে যে ধরনের দুটোই আছে। সো তখন যেটা মেজরিটি কনসার্ন সেটার উপরে সাধারণত ফোকাস করা হয়, বাট যেটা আছে চলছে বাড়ছে সেটার দিকেও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আসি কনসিকুয়েন্সেস অফ ভায়োলেন্স এগেইনস্ট ওমেন, এটা স্লাইড নাম্বার 23। আমরা যদি একটু স্লাইডটা দেখি, এখানেই দেখতে পারবেন কিছু আছে, একটা টেবিলে আমি দেখিয়েছি, কিছু আছে প্যাটাল আউটকাম যেটা কিনা আপনার লাইফ নিয়ে যাচ্ছে, মর্টালিটি করছে, ঠিক আছে, আর কিছু নন প্যাটাল আউটকাম আছে। তো প্যাটাল আউটকামে মেয়েদেরকে মেরে ফেলা, মেয়েরা সুইসাইড করা, এইডস রিলেটেড মর্টালিটি, এখন জোর করে ধরেন রেপ করেছে, তার এইচআইভি ছিল, ইউ নেভার নো, সো সেখান থেকে এইডস ডেভেলপ করলো, মর্টালিটি, মেটার্নাল মর্টালিটি আলটিমেটলি। আর কিছু নন ফেটাল আপনার কনসিকুয়েন্স থাকে, যেমন ফিজিক্যালের ভিতর ফ্র্যাকচার হয়, ক্রনিক পেইন হয়, বডিতে পেইন হয়, স্বাভাবিক, মারামারি করা, রেপ, যেগুলোর জন্য জিনিসগুলো আর কি হচ্ছে। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথের কি কি নন ফেটাল প্রবলেম হচ্ছে, এসটিআইস গুলো হয় ইনক্লুডিং এইচআইভি, আনওয়ান্টেড প্রেগনেন্সি হয়, প্রেগনেন্সি কমপ্লিকেশন হয়, ঠিক আছে, ফিস্টুলা হয় যেটা বলেছে, আনসেফ অ্যাবর্শন হয়, আর হচ্ছে কি কিছু সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল প্রবলেম হয়, তার ডিপ্রেশন হয়, অ্যাংজাইটি হয়, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, যেটা কিনা আমি অ্যাডোলেসেন্ট প্রেগনেন্সি অথবা চাইল্ডহুড পড়ানোর সময় আপনাদেরকে বলেছিলাম, পোর সেলফ এস্টিম হয়, ড্রাগ অ্যাবিউজ হতে পারে তারা। সো এইগুলো হচ্ছে কি আপনার কনসিকুয়েন্স অফ ভায়োলেন্স এগেইনস্ট ওমেন। এরপরে আমি স্লাইড নাম্বার 14-এ দেখিয়েছি পার্টিকুলারলি রিপ্রোডাক্টিভ হেলথ কনসিকুয়েন্সেস অফ ভায়োলেন্স, সেটা দেখিয়েছি, যেটা অলরেডি ওই স্লাইডেও আছে, আগের স্লাইডটাতে, এই জন্য আমি এটাতে আর না গেলাম। সো দেখেন, তারপর চলে আসি 25, জেন্ডার বেসড ভায়োলেন্স প্রিভেনশন, ঠিক আছে। সো প্রিভেনশনের ভিতরে আপনার অ্যাওয়ারনেস বিল্ড আপ করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, অ্যাডভোকেসি করতে হবে, এগুলোর মাধ্যমেই তো আমরা সাধারণত অ্যাওয়ারনেস বিল্ড আপ করি, ঠিক আছে। সো ইকুয়ালিটির জন্য যা যা আমাদের অ্যাওয়ারনেস ক্রিয়েট করা দরকার সেগুলো করতে হবে। এছাড়া পরের স্লাইডটা দেখেন, স্লাইড নাম্বার 26-এ আমরা বলছি যে যারা এটার সাথে রিলেটেড পার্সোনাল যারা আছে, যে গ্রুপটা আছে, পুলিশ হতে পারে, লয়ার হতে পারে, মেডিকেল প্রফেশনালস, এবং তাদেরকেও আমাদের একটু ওরিয়েন্ট করে রাখতে হবে যে এই ধরনের কেস অনেক সময় আপনারা জানেন অনেক ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলেন, জিনিসগুলো, ইফটিজিং। সো এই যে লিগ্যাল সার্ভিসটা যে আমাদের প্রম্পট এবং পেতে হবে, এটা হওয়াটা শর্ট টাইমের ভিতরে, এটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। আর টার্সিয়ারি লেভেলে যদি বলেন তাহলে রিহ্যাবিলিটেটিভ যে সার্ভিসগুলো আছে, ঠিক আছে, সেটা ডোমেস্টিক হতে পারে, সেক্সুয়াল ভায়োলেন্স হতে পারে, সেই ভায়োলেন্সগুলো আমাদের অবশ্যই সাপোর্ট যেটা দেওয়া সেটা দিতে হবে। সো সবটাতেই কোশ্চেনটা আসে, একটু আগে যে প্রশ্নটা করেছিলেন, বেসিক রাইটসগুলোকে অবশ্যই আমাদেরকে দিতে হবে, দিলে না আস্তে আস্তে আপনার সমাজ উন্নতির দিকে যাবে, ইকুয়ালিটিটা আসবে, ম্যাডাম একটু আগে যেটা বললেন, ইনইকুয়ালিটিটা কমে আসবে, ইকুয়ালিটিটা আসবে, তখন দেখবেন এই ভায়োলেন্সগুলো, ডিসক্রিমিনেশনগুলো কমে আসছে। আপনাকে খুব ফাইন টিউনে এটা আপনি পরবর্তীতে যাবেন, কিন্তু যেতে হবে। এখন কেউ যদি তার যোগ্যতা প্রমাণ করতে পারে কোনো সেক্টরে, ওয়াই নট, তাকে আপনি অবশ্যই সুযোগ দেবেন, ঠিক আছে। সো সেটা আসবে, আরো পরে আস্তে আস্তে আসবে, মাথায় থাকবে সেটা, সেই দেখবে যে কি করা যায়। আচ্ছা, এবার আসি ইকুয়ালিটি। আমরা একটু পছন্দ করি জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইনইকুয়ালিটি আর জেন্ডার ইকুইটি, এই তিনটা শব্দ আপনাদের কাছ থেকে জানতে পছন্দ করি এবং আপনাদেরকে জানাতেও পছন্দ করি। সো অলরেডি আপনারা জেনে গেছেন, স্লাইড নাম্বার 27 আমি বলছি, জেন্ডার ইকুয়ালিটি মানে হচ্ছে স্টেট ইন হুইচ অ্যাক্সেস টু রাইটস অর অপরচুনিটিজ ইজ আনএফেক্টেড বাই জেন্ডার, ঠিক আছে। সো একটু আগে যে প্রশ্নটা করলেন, সে এমন একটা জবে যেতে হবে যেখানে আসলে মেয়েরা পারবে কিনা সেটাও একটা ব্যাপার। সো ইটস ওকে, বাট আপনি দিলেন কি দিলেন না, আপনি তো অ্যাটলিস্ট চিন্তা করবেন যে আমি দুজনকে সমান চোখে দেখব, তারপরে কেটা পারলো তার যোগ্যতায় সেটা আসবে, অসুবিধা, ঠিক আছে। সো ইকুয়ালিটি মানেই হচ্ছে অপরচুনিটি যাতে আনএফেক্টেড না হয়, রাইটস এর ব্যাপারে,
ঠিক আছে, লাস্ট বুলেট পয়েন্টটা দেখেন, ইকুয়ালিটি বিটুইন মেন এন্ড ওমেন এক্সিস্টস when both sexes are able to share equally in the distribution of power and influence. This is very important. ঠিক আছে, একটু আগে বলেছিলেন, কথাটা খেয়াল রাখবেন। সো দিস ইজ ইকুয়ালিটি। এখন আসি ইকুইটি, মনে আছে কিনা সেফ মাদারহুডের পিলার গুলো, একটা ঘরের ছবি দেখিয়েছিলাম, তার ভিতরে ক্রস কাটিং বেসলাইন যে পয়েন্টগুলো ছিল তার ভিতরে একটা ছিল জেন্ডার ইকুইটি। সো ইকুইটি ইজ দ্য প্রসেস অফ বিং ফেয়ার টু ওমেন অ্যান্ড মেন, দ্যাট মিনস প্রপোর্শনেট অ্যালোকেশন অফ অপরচুনিটিস, যার বেশি দরকার তাকে দেন। এটার এক্সাম্পল কি সেটাও বলেছিলাম, সে স্কলারশিপ হতে পারে, কোটা সিস্টেম হতে পারে। সো দিস ইজ ইকুইটি। সো ইকুইটি আসলে আলটিমেটলি ইকুয়ালিটি আসে, এবং সেখান থেকে ম্যাডাম যেটা বললেন ইনইকুয়ালিটি দূর হবে এবং আপনার ডিসক্রিমিনেশন দূর হলে জেন্ডার বেসড ভায়োলেন্স কমে আসবে। সো দিস ইজ ইকুইটি। মনে রাখতে হবে প্রপোর্শনেট অ্যালোকেশন অফ অপরচুনিটিস, সেটা ওই যে আপনার কথার সাথে একজন যিনি প্রশ্ন করেছেন তার কথার সাথে মিলে, যাকে যেটা দিতে হবে সোজা কথা। ঠিক আছে, আর ইনইকুয়ালিটি অলরেডি আপনারা বলেছেন। এক মিনিট, মনে প্লাগ ইন পাওয়ার আচ্ছা ঠিক আছে। সো জেন্ডার ইনইকুয়ালিটিটা হচ্ছে আনইকুয়াল ট্রিটমেন্ট। ঠিক আছে, আচ্ছা এরপরে আসি স্লাইড নাম্বার 30, ওমেন এম্পাওয়ারমেন্ট। এটা একটু জানা দরকার, আপনারা অলরেডি বিষয়টা জানেন। ওমেন এম্পাওয়ারমেন্ট refers to increase and improve the social, economic, political and legal strength of the women to ensure equal right to women and to make them confident enough to claim their rights. ঠিক আছে, সো দিস ইজ ওমেন এম্পাওয়ারমেন্ট। বাট ওই কথাটাও সত্য, ডেভেলপড কান্ট্রিতেও বিভিন্নভাবে মেয়েরা হ্যারাস হচ্ছে, তো এই হ্যারাসমেন্ট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, ধরনের ওমেন এম্পাওয়ারমেন্ট হতে পারে, সেটা হতে পারে ইকোনমিক ওমেন এম্পাওয়ারমেন্ট, যেটা ফিনান্সিয়াল ব্যাপারটা ইনভলভড, সেটা পরের স্লাইড থেকে যাচ্ছে, আমি একটু শর্ট করেই বলছি, অলরেডি আপনারা জিনিসগুলো ধারণা হয়েছে। স্লাইড নাম্বার 32, সেটা হচ্ছে এডুকেশনাল এম্পাওয়ারমেন্ট। তাকে অবশ্যই এডুকেশন দিতে হবে, এবং যত কথাই বলেন এডুকেশন দিলেই একটা মেয়ের ভেতরে সেই কনফিডেন্সটা আসতে থাকে, সে কোনো সময় যদি তার ভয়েস রেজ করতে হয় সে রেজ করতে পারে। তারপরে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট তাকে দিতে হবে। জি হ্যালো, কোনো প্রশ্ন করতে চাচ্ছিলেন নাকি আমি কন্টিনিউ করব? ওকে, আমি কন্টিনিউ। সো পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট, খেয়াল রাখতে হবে যে এই পলিসিগুলো আমাদের তৈরি হয় পলিসি লেভেল, পলিসি মেকারদের ভেতরেও আসলে মেয়েদের, পলিসি মেকার যারা আছেন সেখানেও মেয়েদের ইনভলভমেন্টটা প্রয়োজন, কারণ তাহলে তারাও আরো ভালো বলতে পারবে কোন প্রোগ্রামগুলো এই সমস্যাটা দূর করার জন্য আরো বেশি কাজে লাগবে। ঠিক আছে, সো এখানেও একটা ব্যাপার আছে, এম্পাওয়ারমেন্টটা প্রয়োজন আছে। সাইকোলজিক্যাল এম্পাওয়ারমেন্ট, হ্যাঁ, সেলফ কনফিডেন্স তার যেন বের হয়, তাকে আপনি প্রেইজ করেন, সেলফ ওয়ার্থ, সে যেন যে কোনো কিছুতে নিজেকে যোগ্য মনে করতে পারে, তার যেটুকু আছে ক্যাপাসিটি সেটার ভিত্তি করে তাকে প্রেইজ করা, তাকে কনফিডেন্সটা তাকে দেওয়ানো, সেগুলো আসলে আসতে হবে আমাদেরকে বেরিয়ে। আর সোশ্যাল যে এম্পাওয়ারমেন্ট, মানে সোসাইটি যেন আমরা মেয়েদের ব্যাপারে যে নেগেটিভিটিটা আছে সেটার থেকে বের হয়ে আসি, তাহলেই একটা মেয়ে তার নিজেকে তুলে ধরতে পারবে যে সেও কন্ট্রিবিউট করতে পারে আলটিমেটলি সোসাইটিকে। ঠিক আছে, the empowerment actually throughout the life cycle. So this is all about women empowerment. So এই স্লাইড দিয়ে আসলে এই লেকচারটা শেষ হচ্ছে, যেখানে কিনা আমরা কি কি জানতে পারলাম একটু যদি আমরা একটু বলি। জেন্ডার এবং সেক্স একটু যদি বলতাম তাহলে আমি পরেরটা একটু 10-15 মিনিটে শেষ করে দেব। আমাকে একটু বললে ভালো হবে আমরা কি কি পড়লাম এটা থেকে। আমরা ডিফারেন্স বিটুইন gender, traditional roles and yes হ্যাঁ, ডিফারেন্স বিটুইন সেক্স, জেন্ডার, ট্রেডিশনাল রোল, দেন জেন্ডার ডিসক্রিমিনেশন জানলাম, কজগুলো জেনেছি, প্রিভেনশন জেনেছি, দেন জেন্ডার বেসড ভায়োলেন্স জেনেছি, ছেলে তার প্রিভেনশন জেনেছি, তাদের কনসিকুয়েন্স গুলো জেনেছি, ওমেন এম্পাওয়ারমেন্টটা কি সেটা জেনেছি। সুন্দর সুন্দর আপনাদের কিছু পার্টিসিপেশন ছিল, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। আপনারা খুব ভালো ভালো কমেন্ট করেছেন এটার উপরে।
এই যে আপনাদের ভেতরে যে চিন্তাগুলো থিঙ্কিং গুলো এসছে, এই থিঙ্কিং গুলো নিয়েই আপনাদের সামনে আপনাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে? সব সলিউশন হয়তোবা আপনাদের সবগুলোর আনসার, এটা সলিউশন জাতীয় কোনো আনসার আমরা হয়তোবা দিতে পারবো না, বাট এই যে থিঙ্কিং গুলো এসছে, এটাই আমরা খুশি যে আপনাদের ভেতরে জিনিসটা এসছে, এবং এটাই অ্যাওয়ারনেস যখন আপনারা ক্রিয়েট করবেন তখন আপনারা এই পয়েন্টগুলোকে সামনে রেখে ক্রিয়েট করবেন, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এখন আমাদের যে আরেকটা লেকচার ছিল ছোট্ট করে, ফ্যামিলি প্ল্যানিং লেকচার নাম্বার 7, সেটা একটু আমরা জেনে আজকে শেষ করব। সো অলরেডি প্রথম ক্লাসে ফ্যামিলি প্ল্যানিং কাকে বলে WHO এর একটা ডেফিনেশন আছে, সেটা জেনেছি যে ফ্যামিলি প্ল্যানিং মানেই হচ্ছে পিল, কন্ডোম আর যাবতীয় কন্ট্রাসেপটিভ ডিভাইস না। ফ্যামিলি প্ল্যানিং মানে হচ্ছে আপনার ফ্যামিলিকে আপনি প্ল্যান করবেন অ্যাকর্ডিং টু ইউর নিড, স্লাইড নাম্বার 2, ঠিক আছে? এবং এই ফ্যামিলি প্ল্যানিং তখন আপনাদেরকে মানে কাপলকে হেল্প করবে ডিজায়ার নাম্বার অফ চিলড্রেনের ব্যাপারে ডিসিশন নিতে, দুটো বাচ্চার মাঝখানে স্পেসিং কত হবে, দুটো বাচ্চার মাঝখানে স্পেসিং কত বলেন তো, স্ট্যান্ডার্ড স্পেসিং 2 years 2 years 3 years আমরা বলি যে সবচেয়ে ভালো, তো 2 yearsও অ্যাকসেপ্ট করা হয়, বাট 3 years আমরা বলি স্ট্যান্ডার্ড। আচ্ছা, যাই হোক, গুড, থ্যাংক ইউ। এরপরে দেখেন ফ্যামিলি প্ল্যানিং এর স্লাইড নাম্বার 3, কনসেপশন মানে কি? কনসেপশন, কনসিভ করেছি, কংগ্রেচুলেশনস, কি খুশি হয়ে যায়, উনি কনসিভ করেছেন, মানে কি কনসেপশন? মানে আমি প্রেগন্যান্ট হয়েছি, এই তো। তাহলে কন্ট্রাসেপশন মানে কি? প্রিভেনশন অফ কনসেপশন, দ্যাট ইজ কন্ট্রাসেপশন। ফার্টিলিটি মানে কি? দ্য নাম্বার অফ বার্থ দ্যাট অকার টু অ্যান ইন্ডিভিজুয়াল অর ইন আ পপুলেশন। ফ্যাকান্ডিটি মানে কি? আপনার ফিজিওলজিক্যাল এবিলিটি অফ এন ইন্ডিভিজুয়াল অর কাপলস টু হ্যাভ চিলড্রেন। সো এই তিনটা শব্দ আপনাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে? ওকে, রাইট। এরপরে আমরা যে চলে যাচ্ছি স্লাইড নাম্বার 4, এটা একটু শর্টই করব কারণ এটা খুব বেশি যতটুকু আপনাদের দরকার সেটুকুই আমরা জানবো। আচ্ছা, দেখেন এটা লিখেছি ফ্যামিলি সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ, কিভাবে আপনাদেরকে মানে ফ্যামিলি প্ল্যানিংটা কিভাবে সেক্সুয়াল এন্ড রিপ্রোডাক্টিভ হেলথকে মানে ভালো রাখছে সেটার একটা স্লাইড, যেটা কিনা স্লাইড নাম্বার 5 এ দেখেন কিভাবে ভালো রাখছে ফ্যামিলি প্ল্যানিং। প্রোটেক্ট দ্য হেলথ অফ আ ওম্যান, আমি আর ডিসকাশনে যাচ্ছি না। Protecting the health of children, fighting HIV and AIDS, reduce abortion, supporting women's right, mitigating the impact of population dynamic. এইভাবে আপনার ফ্যামিলি প্ল্যানিংটা রিপ্রোডাক্টিভ এন্ড সেক্সুয়াল হেলথকে মানে ভালো রাখছে, সোজা কথায় বাংলায় যদি বলি। দেন স্লাইড নাম্বার 7, ঠিক আছে, বার্থ স্পেসিং, বাট এখানে 18 মান্থ কথাটা বলা আছে, জাস্ট ইগনোর ইট। যেটা আমরা আলোচনা করলাম সেটাই হচ্ছে বার্থ স্পেসিং স্ট্যান্ডার্ড। আসি স্লাইড নাম্বার 8, বার্থ স্পেসিং এ কি সুবিধা হয়, কেন আমরা বলি 2 থেকে 3 বছর আপনি গ্যাপ দিবেন বাচ্চা হওয়ার। এটার কারণ হচ্ছে গিয়ে এটা বাচ্চাদের জন্য চাইল্ড ডেথ, ইনফ্যান্ট ডেথ, নিওনেটাল ডেথ, ফিটাল ডেথ এগুলোকে প্রিভেন্ট করে। স্টান্টিং অ্যান্ড আন্ডারওয়েট, দ্যাট মিনস ম্যালনিউট্রিশন প্রিভেন্ট করে, এবং লো বার্থ ওয়েট এন্ড প্রিটার্ম প্রিভেন্ট করে। অলরেডি এগুলো আমরা সব ডিসকাস করেছি, আমি কোনো ডিসকাশনে যাচ্ছি না, জাস্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি। মাদারদের কি ধরনের বেনিফিট আছে? মেটার্নাল ডেথ, প্রিম্যাচিওর ডেলিভারি, এনিমিয়া, থার্ড ট্রাইমেস্টার ব্লিডিং, মেটার্নাল ম্যালনিউট্রিশন এগুলো প্রিভেন্ট করে, ঠিক আছে? এখন আসি যেটা আমরা একটু আগে ম্যাডাম বলেছিল যে আনমেট নিডটা আমাদেরকে জানতে হবে। আনমেট নিডে WHO একটা ডেফিনেশন আছে, এই ডেফিনেশনটা আমি পড়ি, দেখবেন আপনারা বুঝতে পারবেন যে 12% আমাদের আনমেট নিড বাংলাদেশে লেটেস্ট ডাটা বলছে। সেটা কি জিনিসটা দেখেন, ওমেন উইথ আনমেট নিড আর দোজ হু আর ফ্যাকান্ট। অলরেডি আমরা জেনেছি ফ্যাকান্ট কি জিনিস, দ্যাট মিনস biologically able, okay, to conceive and sexually active but are not using any method of contraception and report not wanting any more children or wanting to delay the next children. ঠিক আছে, the concept of unmet need points to the gap between women's reproductive intention and their contraceptive behavior. সোজা কথায় আমি আর আমার হাজবেন্ড বাচ্চা চাচ্ছি না, কিন্তু আমরা কোনো ফ্যামিলি প্ল্যানিং মেথডও ইউজ করছি না। তার মানে আমি বাচ্চা চাচ্ছি না, এটা আমার ইন্টেনশন,
আর আমার বিহেভিয়ারটা কি, কন্ট্রাসেপ্টিভ বিহেভিয়ারটা কি, আমি কোনো ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করছি না। দিস ইজ মাই বিহেভিয়ার। সো দিস ইজ দেয়ার ইজ আ গ্যাপ বিটুইন মাই ইন্টেনশন অ্যান্ড বিহেভিয়ার। এখন দিস ইজ কল্ড আনমেট নিড। সো there are some reasons behind this unmet need. What are those reasons? দেখেন চলে যাই slide number 10. Number 1, lack of access to preferred method. আমি চাচ্ছি ইনজেকশন। এখন আমি যে এরিয়ায় থাকি সেখানে দেখা যাচ্ছে ইনজেকশন অত সেন্টারগুলোতে নাই। সো আমাকে এখন চিন্তা করতে হবে, আমাকে যেতে হবে অত দূরে। তা আমি চিন্তা করলাম যাবই না, এই যে ব্যাপার। আরেকটা কি হচ্ছে ল্যাক অফ অ্যাক্সেস টু প্রেফার্ড প্রোভাইডার, এটা আরেকটা। স্কিল্ড প্রোভাইডার, এটা আরেকটা। ঠিক আছে, physical distance may not be a major importance, but other costs are such as monetary, psychological, physical and time. These are the concern of not lack of access. Or quality of service provided, maybe choice of method. একটু এক্সাম্পল দেই, poor quality of service, আমরা যারা ডক্টর আছি তারা লিঙ্ক করতে পারবো, যারা ডক্টর না এখানে তারাও লিঙ্ক করতে পারবো। সো দেখেন, খেয়াল করেন, অনেক সেন্টারে আছে যে অ্যাকচুয়ালি কিছু টার্গেট দেওয়া হয়, সেটা গভর্নমেন্ট নন গভর্নমেন্ট দুই জায়গাতেই কিছু টার্গেট দেওয়া হয় যে তোমাকে এতগুলো পিল ডিস্ট্রিবিউট করতেই হবে, তোমাকে এতগুলো আইইউসিডি ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস ইউজ করতে হবে। তো তখন হয় কি, ওটার কারণে হয় কি, সে ওই সেন্টারের যে প্রোভাইডাররা তারা একটু বায়াসড হয়ে যান। কিরকম, যে নিয়ম হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং কোনো মেথড, আমি ধরেন একটা হসপিটালে গিয়ে রোগী হিসেবে আমি ফ্যামিলি প্ল্যানিং মেথড, ক্লায়েন্ট হিসেবে আমি ফ্যামিলি প্ল্যানিং মেথড সম্পর্কে জানতে চাই। নিয়ম হচ্ছে সেই ক্লায়েন্টের পুরো রাইটস আছে সবগুলো মেথড সম্পর্কে জানার। সো অ্যাজ এ সার্ভিস হেলথ কেয়ার প্রোভাইডার আমি সব মেথড সম্পর্কে জানাবো, যারা ফ্যামিলি প্ল্যানিং মেথড নিয়ে কাজ করেন তারা। সো তারা সবগুলো মেথড জানাবে, জানানোর পরে ভালো দিক মন্দ দিক দুটাই জানাবে, কোনটা তার জন্য ভালো, কোনটা নিলে কি হবে, এটার ভালো দিক কি, এটার খারাপ দিক কি, সব জানানোর পরে দ্যাট ক্লায়েন্ট উইল ডিসাইড যে সে কোনটা চুজ করবে, কারণ আপনি তাকে সব ফুল ইনফরমেশন দিয়েছেন। কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে এই মেথডটা মেনটেন না করে আমরা তাদেরকে একটু ক্লায়েন্টদেরকে একটু জোর করে চাপিয়ে দিই, আপনি পিলই খান, আপনি এটাই ব্যবহার করেন, এটাই ভালো আপনার জন্য। এই জিনিসটা আমরা বলতে পারবো না। আমরা সব দিক বলার পরে ওদেরকে আমরা বলবো যে আপনারা চুজ করেন, ইনফর্মড চয়েস এটা। ঠিক আছে, সো এই বিষয়গুলো অনেক সময় পোর কোয়ালিটি সার্ভিস আমরা দিয়ে থাকি, যার কারণে অনেকেই আনমেট নিড এই যে বিষয়টা কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে, প্রোভাইডার ক্লায়েন্ট রিলেশনশিপ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার কাছে যখন রোগীটা আসবে আপনাকে অবশ্যই ডিটেলস বলার পরে সে যদি কোনোটা চুজ করে, সেটা সে পিল চুজ করলো অথবা ইনজেকশন চুজ করলো অথবা ইমপ্লান্ট চুজ করলো, এটা ইউজ করার পর আপনি অবশ্যই তাকে সাইড ইফেক্ট বলবেন, এবং বলার পরেও সে ইউজ করার পর মাঝখানে আপনার কাছে সে আবার আসবে, আমার তো ব্লিডিং হচ্ছে, স্পটিং হচ্ছে, আমি বাবা এটা ইউজ করব না। তখন আপনাকে এটার কাউন্সেলিং করতে হবে, করে এই কন্টিনিউয়েশন রেটটাকে ফ্যামিলি প্ল্যানিং যেন তারা ডিসকন্টিনিউ না করে, এটাকে খেয়াল রাখতে হবে। সো মেনি থিংস আর দেয়ার। সো এটা আরেকটা কারণ। পরে আসি স্লাইড নাম্বার 12, হেলথ কনসার্ন। ওই যে বললাম কিছু সাইড ইফেক্ট থাকে, সেটার কারণেও মানুষ ভয়ে এটাকে আর ইউজ করে না। অ্যান্ড ল্যাক অফ ইনফরমেশন অ্যান্ড মিস ইনফরমেশন, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম। সো দিজ আর দ্য পয়েন্ট। আরেকটা পয়েন্ট আছে ফ্যামিলি বা কমিউনিটি অপোজিশন। হ্যাঁ, যে প্রোনাটালিস্ট মানে হচ্ছে গিয়ে যে প্র্যাকটিস অফ এনকারেজিং আপনার সামথিং, এনকারেজিং দ্য বিয়ারিং অফ চিলড্রেন স্পেশালি। ঠিক আছে, এটা কিছু পলিসি অর প্র্যাকটিস আছে। সো সেটার একটা বিষয় আছে যেটা কমিউনিটিতে আমাদের আছে, আমরা বিভিন্নভাবে ডিসকারেজ করি। কিছু স্টিগমা আছে না, যে পিল খেলে পেটের ভেতরে নাড়ি ভুঁড়ি জ্বলে যায়, প্লিজ পিল তোমরা খাবা না, আর কখনো মা হতে পারবা না। আরেকটা আছে যেটা আমি জানি, আমি কাজ করতে গিয়ে অভিজ্ঞতার শিকার হয়েছি, সেটা হচ্ছে গিয়ে যে যারা ইমপ্লান্ট হাতের মধ্যে পড়ে এবং যারা আইইউসিডি নেয়, তারা যদি কোনো কারণে মারা যায়, কোনো কারণে তাদের জানাজাতেও তারা স্থগিত করে দেয়, যে জানাজা করানো যাবে না। সো তারপরে দররা মারা হয়, মানে তাকে বেঁধে ইট মারা হয়। এই যে বিষয়গুলো, এগুলো অনেক অবজেকশন আছে। সো এগুলো একটা বিষয় আনমেট নিডের, এবং এটা বর্তমানে বাংলাদেশে 12%। ঠিক আছে, সো
এখন আসি আমরা 14 নম্বর স্লাইড, হাউ টু মিট আনমেট নিড। সো আপনার যদি কারণগুলো জানা থাকে, সেই কারণগুলো ধরে ধরে আপনি যদি প্রোগ্রামগুলো নেন, তাহলে আপনি মিট করতে পারবেন এই আনমেট নিড। সেটাই এখানে বলা হয়েছে, এটা ডিটেলসে আমি না গেলাম আপনাদের। এখন আমরা আসি স্লাইড নাম্বার 16, যেটা একটু দেখেন, এটা দিয়ে আমাদের স্লাইড আর 2-3টা স্লাইড দিয়েই শেষ হয়ে যাচ্ছে। সো দেখেন, ফ্যামিলি প্ল্যানিং এর মাঝখানের একটা বিষয় হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড। মনে রাখতে হবে, ফ্যামিলিকে প্ল্যান করতে গেলে আমার একটা জিনিস দরকার হয়, সেটা হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড। সেই মেথডগুলোই আমি এখানে আপনাদেরকে টাইপস দেখিয়েছি, কন্ট্রাসেপটিভ মেথড যেগুলো। এরা কিছু আছে টেম্পোরারি, কিছু আছে পার্মানেন্ট, ঠিক আছে। রাইট সাইডে যদি দেখেন, পার্মানেন্টটা দিয়ে আগে শেষ করে দিই। ছেলেদের জন্য আছে মেইল স্টেরিলাইজেশন, যেটাকে আপনারা ভ্যাসেক্টমি নামেও চেনেন, অথবা এনএসভি, নন স্কালপেল ভ্যাসেক্টমি, যেখানে কিনা ভাস ডিফারেন্সটা কেটে টাই করে দেওয়া হয়, তাতে স্পার্ম আর উপরের দিকে যে সিমেনের সাথে বের হবে না। আরেকটা হচ্ছে ফিমেল স্টেরিলাইজেশন, যেটাকে বলে লাইগেশন অর টিউবেক্টমি। এখানে কি করা হয়, ফেলোপিয়ান টিউবটাকে কেটে টাই করে দেওয়া হয়, তখন আর কি হবে না, কি বলে, ওভামটা আপনার স্পার্মের সাথে মিট করতে পারবে না। এই তো গেল। লেফট সাইডের টাইপসটা যদি দেখি, তাহলে এটা হচ্ছে টেম্পোরারি। তার ভিতরে কি কি আছে, যেমন আছে ব্যারিয়ার মেথড আছে, ব্যারিয়ার ভিতরে আপনার কিছু আছে ফিজিক্যাল মেথড, যেমন কন্ডোম আছে, ফিমেল মেল দুটো কন্ডোমই আছে, ঠিক আছে। কেমিক্যাল কিছু মেথড আছে, কিছু স্পার্মিসাইড পাওয়া যায় ক্রিম জাতীয়, কিছু ক্যাপ পাওয়া যায়, ভ্যাজাইনাল ক্যাপ, এগুলো পাওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, ব্যারিয়ার মেথড গেল। এরপরে আছে ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, যেটাকে শর্টে আইইউসিডি বলা হয়। কিছু আছে হরমোনাল মেথড। হরমোনাল মেথডের ভিতরে পিল নাম্বার 1, নাম্বার 2 ইনজেকশন, নাম্বার 3 হচ্ছে ইমপ্লান্ট। মনে রাখতে হবে, কেন মনে রাখতে হবে, কারণ একটু পরে আমি মোড অফ অ্যাকশনটা এভাবেই বলবো। তাহলে হরমোনাল মেথডের ভিতরে পিল আছে, ইনজেকশন আছে, আর ইমপ্লান্ট আছে, ঠিক আছে। পোস্ট কন্ট্রাসেপশন কিছু মেথড আছে, এছাড়া আদার কিছু ন্যাচারাল মেথড আছে। এখন আমরা যদি জিজ্ঞেস করি কোনটা কিভাবে কাজ করে, এই যে হরমোনসের নামগুলো বললাম, পিল, ইনজেকশন এবং হচ্ছে গিয়ে ইমপ্লান্ট যেটা হাতে পড়ে, তাদের অ্যাকশনটা কিভাবে কাজ করে, তারা কি করে, ওভুলেশনটাকে ইনহিবিট করে। ওভুলেশন মানে কি, ছবিটা খেয়াল করেন, আমি যখন প্রথম ক্লাসে দেখিয়েছিলাম, ওভারি থেকে প্রতি মাসে একটা করে ওভাম রিলিজ হয়। এই ওভামটা ফেলোপিয়ান টিউবের মাধ্যমে যদি স্পার্ম পায়, তাহলে এটার সাথে ইউনাইট হয়ে কনসিভ করে, মানে জাইগোট তৈরি করে, যেটাকে আমরা ফার্টিলাইজেশন বলি। দেন ইমপ্লান্টেশন হবে ইউটেরাসে, হয়ে বাচ্চা তৈরি হবে। আর যদি স্পার্ম না পায়, তাহলে এই ওভামটা শেড আউট হয়ে যাবে ইউটেরাসে পিরিয়ডের মাধ্যমে, ঠিক আছে। সো সেই ওভুলেশনটাকে ইনহিবিট করে। আরেকটা কি কাজ করে, সার্ভিক্স যেটা আছে, ওখানে সার্ভাইকাল মিউকাস সিক্রেশন হয়, সেটাকে মিউকাস সিক্রেশন বলে। এটাকে তারা এত বেশি স্ট্রং করে দেয় যাতে করে স্পার্ম পেনিট্রেট করতে পারে না। সো হরমোনাল মেথডগুলো এভাবে কাজ করে। শেষ, আমার আর কিছু জানার দরকার নেই। এরপরের স্লাইডটা দেখেন, স্লাইড নাম্বার 17, না স্লাইড নাম্বার 18, কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা হচ্ছে গিয়ে কপার টিও বলা হয় শর্টে। এটার ভিতরে কপার দেওয়া থাকে, একটা স্ট্রাকচার, একটা ডিভাইস থাকে, ওটাকে আপনার একটা স্পেশাল মেথডের মাধ্যমে ইউটেরাসের ফান্ডাস অফ দ্য ইউটেরাসে এটাকে প্লেস করে দেওয়া হয়, একটা ফরেন বডি প্লেস করে দেওয়া হয়। সো এটার কাজ কি, এটা কি করে, ওই ফার্টিলাইজেশন প্রিভেন্ট করে, ইমপ্লান্টেশন প্রিভেন্ট করে, ঠিক আছে। সো ইমপ্লান্টেশন প্রিভেন্ট করে সে আর প্রেগনেন্সিটাকে করতে দেয়, ঠিক আছে। এছাড়া স্লাইড নাম্বার 19-এ দেখেন, পোস্ট কয়েটাল পিল আছে কিছু, ওই যে ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল বলা হয় 72 আওয়ার্সের মধ্যে খেতে হবে। নাম্বার 1, উইদাউট প্রোটেকশন সেক্স করলে 72 আওয়ার্সের মধ্যে খেতে হবে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, প্রথম কথা খেতে হবে, আর 72 আওয়ার্সের মধ্যে খেতে হবে। কিন্তু বিষয়টা হচ্ছে এই পিলগুলো 100% ইফেক্টিভ না, অতএব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল খাওয়াটাই সবচেয়ে ভালো। এটা কি করে, আনওয়ান্টেড প্রেগনেন্সিগুলোকে অ্যাভয়েড করায়, ঠিক আছে। তাহলে আনওয়ান্টেড আনসেফ অ্যাবর্শনে মানুষ যেতে পারে না। আর এটা একটা ডোজ দিয়েছি, সেই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলের ডোজ, সেটা আপনারা দেখে নিতে পারেন। এছাড়া লাস্টলি
যেটা 21 স্লাইড, লাস্ট স্লাইড, সেটাতে আমি কিছু ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রাম যেগুলো চলছে বাংলাদেশে, আমাদের কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। কেন আমাদের টোটাল ফার্টিলিটি রেট, যেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম, এখনো 2.3, আমাদের কন্ট্রাসেপটিভ প্রিভ্যালেন্স রেট হচ্ছে যে 62%, মানে কন্ট্রাসেপটিভ ইউজ করছে 62%। আমাদের দেশের প্রত্যেকটা ফ্যামিলিতে এখনো 2.3 হচ্ছে গিয়ে বাচ্চার সংখ্যা। সো কি কারণগুলো, চ্যালেঞ্জগুলো কি, আর্লি ম্যারেজ দিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। আর টেম্পোরারি মেথড ইউজ করে, কিন্তু আসলে টেম্পোরারি বলেন আর পার্মানেন্ট বলেন, কোনোটাই আমরা কন্টিনিউ অনেক সময় করি না, ওই যে সাইড ইফেক্টগুলোর কারণে, এবং আমরা তাদেরকে ঠিক মতো কাউন্সেলিং করতে পারি না বিধায়, সো ডিসকন্টিনিউশন হয়ে যাচ্ছে। আনমেট নিডগুলো, রিজনগুলো আমি বললাম, সেগুলো আমাদেরকে ফেস করতে হয়। আর রিজিওনাল ভ্যারিয়েশন ইন ফার্টিলিটি, এইটা একটা প্রবলেম। সিলেটে ফার্টিলিটি যেরকম, সিলেটে কন্ট্রাসেপটিভ ইউজ যেরকম, চিটাগাঙে সেরকম না, ঢাকায় সেরকম না, এক একটা সিটির ডিস্ট্রিক্টের কিছুটা কালচারাল একটা ইনফ্লুয়েন্স থাকে, সেগুলো অনেকগুলো চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হয়, করে আমাদেরকে আসলে প্রোগ্রামগুলো চালিয়ে যেতে হয়। সো দিস ইজ অল অ্যাবাউট ইয়োর ফ্যামিলি প্ল্যানিং লেকচার, যেটা আপনাদের যদি কোশ্চেন থেকে করতে পারেন, তা না হলে আমি সরাসরি এখন কিছু পরীক্ষা সম্পর্কে কথা বলে আমি ক্লাস শেষ করব, ঠিক আছে। সো আমি কি তাহলে এক্সামের কথায় চলে যাব? জি ম্যাম। স্টুডেন্টস, আচ্ছা আচ্ছা, তাহলে একটু বলি, সেটা হচ্ছে আপনাদের 19 তারিখ, যেটা আমি গত ক্লাসে বলেছিলাম, এখনো পর্যন্ত 19 তারিখ শুক্রবার আপনাদের এক্সাম 11 থেকে 1টা। সেখানে এমসিকিউ থাকবে, যেটা ডিসিশন হয়েছে, আমাদের কয়েকটা মিটিং হলো। মোটামুটি আপনারা এই ধারণাটা নিয়ে রাখেন, সামনে আফটার ঈদ আরেকটা মিটিং হবে, সেই মিটিংয়ে ফাইনাল একটা ডিসিশন আমাদের কাছে আসবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনাদেরকে যেটা বলতে বলা হয়েছে আমরা সেটাই বলছি। সেটা হচ্ছে এক্সামটা হচ্ছে 19 তারিখে আমার এইটা হবে কম্বাইন্ড ক্লাসের 11টা থেকে 1টা, 2 ভাগে হবে। একটা হচ্ছে এমসিকিউ থাকবে 20 মার্কসের, আরেকটা থাকবে 30 মার্কসের, হচ্ছে শর্ট আনসার কোশ্চেন থাকবে। ডোন্ট ওয়ারি, আমরা যেটা করব, আফটার ঈদ আমরা একটা এক্সাম ওরিয়েন্টেশন নিব আমার এই কোর্সের জন্য, এবং ডক্টর শাহরিয়ার, আমাদের ডিপার্টমেন্টের ফ্যাকাল্টি, উনি আপনাদের এই এক্সাম ওরিয়েন্টেশনটা খুব সুন্দর করে নিয়ে নেবেন। সো আপনারা টেনশন নেবেন না যে কি করে আমরা কি করব, ঠিক আছে। প্রথম কথা, ইনশাল্লাহ আপনারা পারবেন, আপনারা সবাই খুব ভালো, মাশাআল্লাহ, আপনাদেরকে পেয়েছি আমরা হ্যাপি। আরেকটা হচ্ছে, জি এক্সামের সময় যদি হঠাৎ করে ইন্টারনেটের প্রবলেম হয়, কারেন্ট চলে যায়, আচ্ছা কারেন্ট চলে যায়, তাহলে হচ্ছে গিয়ে আমরা পরে এটা আপনাদেরকে হ্যাঁ একটা গাইডলাইন দিয়ে দিব। অনেক সময় মোবাইল হটস্পট ইউজ করে সেটাকে কন্টিনিউ করা যায়, সেক্ষেত্রে আমরা যখন এক্সাম ওরিয়েন্টেশনটা নিব, সেটা আমরা ওখানে আপনাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিব, ঠিক আছে। হটস্পট দিয়ে করবেন না কিভাবে করবেন আমরা বলে দিই। এখনো পর্যন্ত যেটা আমরা বলছি, সেদিনও বলেছি যে এমসিকিউটা আপনারা দিবেন হচ্ছে গিয়ে গুগল ফর্মে, সেটাও আপনাদেরকে ওই টাইমে বলে দেওয়া হবে। আর যে শর্ট আনসার কোশ্চেনগুলো থাকবে 30 মার্কসে, সেটা আপনারা সাদা স্ক্রিপ্টে লিখবেন, লিখে ছবি তুলে আপনারা আপলোড করবেন। সব ডিটেলস আমরা বলে দেবো, আপনারা এটা নিয়ে এখন আর টেনশন করবেন না, কোশ্চেনেরও দরকার নাই, ঠিক আছে। আমরা একদম আলাদাভাবে আপনাদের এটার ওরিয়েন্টেশন নিব, এক্সাম ওরিয়েন্টেশন নাম দিয়ে, যতক্ষণ হাতে কলমেও আমরা একটু কিছু দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। ওকে, গেল। আরেকটা হচ্ছে কি, আপনাদেরকে আমি আপলোড করেছি যেটার নাম হচ্ছে রিভিশন টপিক অর রিভিশন ক্লাস, ঠিক আছে। পেয়েছেন এটা? একটু ইয়েস অর নো বলবেন। জি ম্যাডাম, জি ম্যাডাম। আচ্ছা, রিভিউ ক্লাস। এই টপিকটা, ওকে, এই টপিকটা ধরে আপনারা লেকচারগুলো গো থ্রু করবেন ফর রিটেন শর্ট আনসার কোশ্চেন। হ্যাঁ, কিন্তু যদি আপনাদের এমসিকিউ, আপনারা তো জানেন দিয়ে এসছেন, এমসিকিউ হয় কি পুরাটার উপরে হয়। সো এটা রিটেনের জন্য আমি আসলে একটু দিয়েছি, তো চেষ্টা করব 2-1টা এমসিকিউ কোশ্চেন হয়ে যেতে পারে। যেমন এখানে এএনসি বলে আলাদাভাবে এন্টিনেটাল চেকআপ, পোস্টনেটাল চেকআপ হয়তো আমি দেইনি, কিন্তু এটা আপনার এমসিকিউ মাল্টিপল আনসার কোশ্চেনে থেকে যেতে পারে। হ্যাঁ, সো এরকম আর কি হতে পারে। সো ওটার জন্য একটু প্রিপারেশন রাখতে হবে, এটা একটা কথা। আরেকটা হচ্ছে যে অ্যাসাইনমেন্টটা আমি কি বলেছিলাম, ধরেন 19 তারিখে আপনাদের পরীক্ষা হলে তার আগের শুক্রবার হচ্ছে 12 তারিখ, তার মধ্যে আপনারা কি দিতে পারবেন না?
ম্যাডাম একটু ম্যাডাম ফিক্স ডিফিকাল্ট করে হয়ে দিন না, যাবে, মানে আরো অনেক ডিফিকাল্ট ফিক্স করে দিন না, আমরা 19 তারিখের মধ্যে ডিফিকাল্ট দেওয়ার হয়ে চেষ্টা যাবে। করব। তাহলে আসলে আমি একটু শুনি আপনারা কি টাইমে দিতে চাচ্ছেন, আমাকে একটু বলেন তো। পরীক্ষার দিন দিতে পারবেন? ম্যাডাম আমরা ছিলাম আমাদের পরীক্ষাটা জুলাই মাসের ফার্স্ট উইক থেকে নেওয়ার জন্য, কারণ আমাদের জন্য আগে 2টা সাবজেক্ট পেন্ডিং, তারপরে আমাদের নতুন 4টা সাবজেক্ট, আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ম্যাডাম। আমরা আপনার সাথে কথা বলেছিলাম ম্যাডাম অলরেডি। আমরা হ্যাঁ আমরা একটু কথা বলতে চাই। আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ জি ম্যাডাম, শুনেন। জি হ্যালো, হ্যাঁ আচ্ছা, এই একটা কি কেন এক্সামের বলেছি বিষয়ে ফাইনাল হওয়ার আগে জি ম্যাডাম, আমি একটু কথা বলছি। জি জি শিওর ম্যাডাম। এক্সামের বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে ফাইনালটা আসে নাই, কারণ আমরা যে রুটিনটা পাঠিয়েছি সেখানে রেজিস্টার লিখেছে যে ইউজিসি অ্যাপ্রুভালের পরে আমরা হয়তো এই এক্সামটাকে নিয়ে প্রসিড করব। ম্যাডাম এটাই আমি বললাম, এটাই আমি ওদেরকে বললাম যে আমাদের ঈদের পরে আরেকটা মিটিং হবে তারপরে। জি জুলাই মাসে যদি নিতে হয়, ওদের যদি প্রবলেম হয় সেক্ষেত্রে হয়তো একটু এক্সটেন্ড করা যেতে পারে, কিন্তু এইটা নিয়ে খুব বেশি ওয়ারিড হওয়ার কারণ। হ্যাঁ সেটাই আমি আসছিলাম ম্যাডাম। আমি একটু ফিনিশিং এ কিছু কথা বলতে চাই, ঠিক আছে? তোমার কি শেষ হয়েছে? জি ম্যাডাম। আমি বলবো? জি জি ম্যাডাম শিওর। এই বিষয়টা হচ্ছে যে আমি তোমাকে প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি লম্বা সময় সেশন নেওয়ার জন্য, আর স্টুডেন্টরা যারা অ্যাটেন্ড করেছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, এবং অবশ্যই দেখা গেল কিছু কিছু জয়েন করেছে আবার চলে যাচ্ছে, আবার হয়তো কেউ নতুন জয়েন করেছে, এই বিষয়গুলো তো রয়েই গেছে। তারপরে আমাদের 50 টোটাল স্টুডেন্ট হওয়ার কথা ছিল, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 27+ এরকম কিছু স্টুডেন্ট, সবাই হয়তো এখানে অ্যাটেন্ড করছে না। সেক্ষেত্রে পরীক্ষার ক্ষেত্রে সেটা কি ডিসিশন হবে জানি না, যে কত পার্সেন্ট অ্যাকচুয়ালি ক্লাস অ্যাটেন্ড করতে হয়। একেবারেই যদি কেউ না করতে পারে তখন সে বিষয়টা কিভাবে বিবেচনা হবে সেটা পরের বিষয়। আমি মুনিয়া নাসরিন তোমাকে একটু রিকোয়েস্ট করতে চাই, আমি কিছু অ্যাটাচমেন্ট পাঠিয়েছিলাম এই জেন্ডারের উপরে। জি ম্যাডাম। জেন্ডার ওই অ্যাটাচমেন্ট গুলো ওদেরকে পাঠিয়ে দিলে ওরা যদি ওই হ্যান্ডআউট ওই অ্যাটাচমেন্ট গুলো দিয়ে পড়ে, ফুল পাঠিয়ে দিব তাহলে ওরা অনেক কিছু ধারণাগুলো ক্লিয়ার হয়ে যাবে। এটা আরেকটা স্টুডেন্টদের জন্য আমি বলতে চাই, সেটা হলো যে এখন তো গ্লোবাল প্যান্ডেমিক কোভিড-19, যেটা আমরা এই ক্রাইসিসটা বাংলাদেশে আমরা মোকাবিলা করছি। সুতরাং আপনারা ভবিষ্যতে পাবলিক হেলথ এক্সপার্ট হবে, তাই তো? সুতরাং আপনাদের কিন্তু এই গ্লোবাল প্যান্ডেমিকের যে ইফেক্ট গুলো হচ্ছে, গ্লোবালি কি ইফেক্ট হচ্ছে বা বাংলাদেশে কি ইফেক্ট হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আপনাদের অবশ্যই জানতে। যেমন ধরেন রিপ্রোডাক্টিভ হেলথে আপনাকে জানতে হবে যে রিপ্রোডাক্টিভ হেলথ ইম্প্যাক্ট অফ দিস কোভিড-19 ইন বাংলাদেশ। চিলড্রেনদের উপর কি ইম্প্যাক্ট, উইমেনদের উপর কি ইম্প্যাক্ট, পার্টিকুলারলি প্রেগনেন্ট উইমেনদের উপর কি ইম্প্যাক্ট হচ্ছে, ল্যাকটেটিং উইমেনদের উপর কি ইম্প্যাক্ট হচ্ছে, বা অ্যাডোলেসেন্টদের উপর কি ইম্প্যাক্ট, ওভারঅল ইকোনমিক ইম্প্যাক্ট কি, এই বিষয়গুলো কিন্তু অবশ্যই আপনারা নিজের উদ্যোগে জেনে নেবেন। এখন কিন্তু লার্ন করার অনেক সোর্স আছে, অনেক মিডিয়া আছে, সুতরাং আশা করি এগুলো আপনারা জেনে নেবেন। তো এটুকুই আমি বলতে চাই। আমি আবার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি সবাই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হতে পারবেন। ধন্যবাদ মুনিয়া, এবং স্পেশাল ধন্যবাদ মুনিয়া এবং শাহরিয়ারকে সাপোর্টের জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আপনি জয়েন করেছেন, কিছু মূল্যবান বক্তব্য দিয়েছেন। সো আপনারা তাহলে একটু ক্লিয়ার হলেন বিষয়গুলো। সো আমরা আশা করব ম্যাডাম যেটা বললেন আমিও বললাম যে ঈদের পরে আমাদের আর একটা ডিসিশন আসবে, কিন্তু আপনারা একটু গো থ্রু করতে থাকেন আর অ্যাসাইনমেন্টটা করতে থাকেন। যদি দেখি যে সমস্যা হচ্ছে তাহলে সেটা কিন্তু আমরা পরবর্তীতে যে ম্যাডাম যেটা বললেন যে এটা পরবর্তীতে ডিসিশন নেওয়া হবে এবং আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। সো তাহলে আজকের মতো শেষ করি, যদি প্রশ্ন না থাকে। ভালো থাকবেন সবাই, পরিবর্তিত পরিস্থিতিতে ভালো থাকবেন। ঈদ মোবারক। হ্যাঁ জি ম্যাম, আচ্ছা আমরা যে অ্যাসাইনমেন্ট গুলো পেয়েছি এগুলো কি গুগল ক্লাসরুমের মাধ্যমে দেব না সাদা? জি, গুগল ক্লাসরুমের মাধ্যমে দিলে আপনার দুটো বেনিফিট হবে। একটা হচ্ছে যেই স্টেপগুলো ফলো করে আপনি অ্যাসাইনমেন্টটা গুগল ক্লাসরুমে আপলোড করবেন, সেম ভাবে আপনি যখন এক্সামটা দিবেন তখন ওই যে আমরা যে বলছি ছবি তুলে আপলোড করবেন একদম সেম ভাবে। সো দিস ইজ